আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে এইচআর মার্ট বিডির সাপ্তাহিক আয়োজন ক্যারিয়ার টকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে সেই টপিক বিষয়ক একজন এক্সপার্ট থাকেন। ঠিক একই ধারাবাহিকতায় আমাদের আজকের টপিক এমপ্লয়ি এঙ্গেজমেন্ট ডিউরিং অ্যান্ড পোস্ট কোভিড-19 এবং আমাদের সাথে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন, মিস্টার আফলাতুন কায়সার। আফলাতুন কায়সার উনি প্রায় 10 বছর যাবৎ এইচআর প্রফেশনে কাজ করছেন। উনি কাজ করেছেন অটোবিতে, অ্যাসোরটেক্সে ছিলেন, এছাড়াও উনি দারাজে হেড অফ এইচআর হিসেবে কাজ করেছেন, সহজ.কমে এইচআর হেড হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে উনি সার্ভ করছেন চিফ পিপল অফিসার সেবা.xyz। আফলাতুন কায়সার ভাই, আপনাকে সাদর আমন্ত্রণ এইচআর মার্ট বিডির ক্যারিয়ার টকে। থ্যাংক ইউ ভেরি মাচ মুন্না ভাই, থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আজকে আমরা আলোচনা করব এমপ্লয়ি এঙ্গেজমেন্ট নিয়ে। এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি গুলো অ্যাকচুয়ালি এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, এটা একটা কোম্পানির জন্য কেন জরুরি, এটা এমপ্লয়ি এঙ্গেজমেন্ট গুলো একটা অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট নিয়ে, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আফলাতুন ভাই আপনাদের প্রশ্নের উত্তর দিবে এবং আজকের প্রোগ্রামটি প্রচারিত হচ্ছে এমএনএম ই বাজারের সৌজন্যে। সুধী মণ্ডলী, আপনারা এমএনএম ই বাজারের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন এবং তাদের করোনা সুরক্ষা সামগ্রীগুলি বাসায় বসে কিনতে পারেন। আফলাতুন ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ মুন্না ভাই, ভালো আছি, এখন পর্যন্ত সুস্থ আছি। সো আমরা আসলে সেই মার্চ থেকেই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে আছি, খুব বেশি বাসার বাইরে যাওয়ার সুযোগ হয় না। আর প্রয়োজনীয় যা কিছু দরকার আসলে আমার ফ্যামিলি চালানোর জন্য সবকিছুই আসলে সেবাতে পাওয়া যাচ্ছে। সো সেবা টিম থেকে আমরা হচ্ছে বাসা সার্ভিস করা থেকে শুরু করে গ্রোসারি পর্যন্ত সবকিছুই পাচ্ছি। সো খুব বেশি বাইরে যাওয়া হচ্ছে না। আর একটুখানি তো সবাই অন্যদের মতো আমরা একটুখানি আতঙ্কেই আছি, দেশের অবস্থা দেখছি। সো এইভাবেই দিন কেটে যাচ্ছে। সো আশা করছি যে খুব শীঘ্রই হয়তো একটা করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে এবং আমরা হয়তো এই বন্দি দশা থেকে মুক্তি পাবো। আমরা আশাবাদী এবং আমি যতদূর জেনেছি আপনারা বোধহয় ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করছেন, রাইট? জি মুন্না, জি আমরা ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি। আমরা হচ্ছে মনে হয় আসলে প্রথম কোম্পানি বাংলাদেশি স্টার্টআপ গুলোর মধ্যে যারা সবার আগে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ডিক্লেয়ার করে এবং আমরা শুরুর দিনই বলেছি যে আমরা প্রথমে 1 মাসের জন্য ডিক্লেয়ার করেছি এবং তারপরে যখন দেশের অবস্থা দেখলাম আমরা বললাম যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা ওয়ার্ক ফ্রম হোমে থাকবো এবং যদি ডিসেম্বরেও এই পরিস্থিতির উদ্ভব খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা এপ্রিল পর্যন্ত 2021 এপ্রিল পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমে থাকবো। এই ডিক্লারেশন এমপ্লয়ীদেরকে আমরা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার আলোচনায় আসি। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বোঝায়। আফলাতুন ভাই, আমি আমার 13 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি কর্পোরেটে 13 বছর আছি। আমি অর্গানাইজেশনে দেখেছি দু ধরনের এমপ্লয়ি থাকে। এক ধরনের এমপ্লয়ি থাকে যে খুব এঙ্গেজ, তারা খুব ডেডিকেটেড থাকে, তারা নিজেরা কাজ করে, অন্যদেরকেও ইন্সপায়ার করে কাজ করার ব্যাপারে। সে তার কোম্পানিকে প্রমোট করে, তার কোম্পানির প্রোডাক্টকে বাইরে প্রমোট করে, হ্যাঁ, তার ফ্যামিলি মেম্বাররাও ওন করে কোম্পানিকে, তারাও প্রাউড ফিল করে। আবার আরেক ধরনের এমপ্লয়ি দেখেছি, তারা সবসময় বলে যে এত কাজ করে কি হবে, কোম্পানি আপনাকে কি দিচ্ছে, কি কতটুকু দিচ্ছে, নিজেও কাজ করছে না, অন্যকেও কিন্তু নিরুৎসাহিত করছে। এই দু ধরনের এমপ্লয়ি আমরা ইউজুয়ালি দেখতে পাই। আসলে এই ধরনের ঘটনা কেন ঘটে? আমি যেটা মনে করি এমপ্লয়ি এঙ্গেজমেন্ট এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমি একটু আপনার কাছে জানতে চাইবো আর কি, এমপ্লয়ি এঙ্গেজমেন্টটা কি এবং এই ধরনের সিচুয়েশন কেন তৈরি হয়? আফলাতুন ভাই। থ্যাংক ইউ মুন্না ভাই। সো আমি একটু পিছনে ফিরে যাব, আপনার এই প্রশ্নটা আসলে খুব ইম্প্যাক্টফুল এবং বেশ বড় একটা মানে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সো আপনি যদি 1930 দিকে হচ্ছে একটা খুব বিখ্যাত ফিল্ম আছে যেটা হচ্ছে চার্লি চ্যাপলিনের, আপনি যদি ফিল্মটা দেখেন, মডার্ন টাইমস হচ্ছে ফিল্মটার নাম, আপনারা যারা দেখছেন তারাও দেখতে পারেন। ওই ফিল্মটা খুব ইন্টারেস্টিং। সেই ফিল্মে আসলে মানুষের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর অনেক ধরনের এক্সপেরিমেন্ট দেখানো হয়। সো ওখানে দেখানো হয় যে একটা মানুষ যখন কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে ওকে খেতে হয়, সো এই খাওয়ার জন্য কিছু টাইম নষ্ট হয়। তো ওরা কি করলো, একজন বিজ্ঞানীকে ধরে নিয়ে আসলো, সেই বিজ্ঞানী হচ্ছে খাওয়ানোর একটা মেশিন বের করলো, যে ওই মেশিনটা 5 মিনিটের মধ্যে আপনার যা যা খাবার দরকার সেটা আপনি খাইয়ে দিবে এবং প্রতিটা সেকেন্ড ওরা হচ্ছে মেজার করতো যে প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য ইম্পর্টেন্ট, ইভেন আপনি ওয়াশরুমে গেলে কত সময় আপনি ওয়াশরুমে থাকছে সেই জিনিসগুলো ওরা মেজার করতো। সো মূল অবজেক্টিভটা ছিল হচ্ছে
প্রোডাক্টিভিটিটাকে কিভাবে আরো বাড়ানো যায়। সো ওই সময়টা আসলে ইউরোপে শিল্প বিপ্লব হচ্ছে, ওই সময়টায় হচ্ছে মানুষের ডিভিশন অফ লেবার তৈরি হচ্ছে, যে এবং কাজের যে শ্রম বিভাজন, একজন এক্সিকিউটিভ থাকবে, তার উপর সিনিয়র এক্সিকিউটিভ থাকবে, তারপরে হচ্ছে যে আপনার চেইন অফ কমান্ড থাকবে, এই জিনিসগুলোর উদ্ভব তখন হয়। হায়ারার্কি চেইন অফ কমান্ড যেগুলো দেখছেন, রাইট, হায়ারার্কি গুলো আসে, শ্রমের বিভাজন হয় এবং প্রোডাক্টিভিটি মেজারের অনেক অনেক এক্সপেরিমেন্ট হয়। সেই সব এক্সপেরিমেন্ট গুলো যখন হইতে থাকে, হতে 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 দেখা যায় 60-এর দশকে এসে পিপল উইল আন্ডারস্ট্যান্ড যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বুম করছে, শিল্প বিপ্লব হলো, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলো, সবকিছু তৈরি হয়ে গেল, কিন্তু পিপলস আর নট 100% মোটিভেটেড। তারা কাজ করছে রোবটের মতো, এবং একটা সার্টেন টাইমের পরে যে বলছে যে আমি তো সারাদিন ধরে কাজ করছি, বাট আমাকে কোম্পানি কি দিচ্ছে, কোম্পানির কাছ থেকে আমি কি পাচ্ছি। সো সেই জায়গা থেকে কিন্তু আসলে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এমপ্লয়ি মোটিভেশন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আসছে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আগেও ছিল, সেটা ছিল হচ্ছে টেকনিক্যাল স্কিল, অর্থাৎ একটা মেশিন আমি কিভাবে চালাবো সেইটা শেখার ট্রেনিং। বাট একটা মানুষ তো আসলে রোবট না, মানুষ তো আসলে একটা রক্ত মাংসের শরীর, তার একটা মন আছে, এবং তার মেন্টাল হেলথনেস, ফিটনেস খুব ইম্পর্টেন্ট যদি তার কাছ থেকে 100% প্রোডাক্টিভিটি বের করা যায়। সো মানসিক ভাবে কিভাবে তাকে ফিট রাখা যায়, কিভাবে তাকে ইন্সপায়ার করা যায়, এই কনসেপ্ট গুলো হচ্ছে 60-এর দশক থেকে আসলে উদ্ভব, এক্সপেরিমেন্ট হওয়া শুরু করে। সো এই থেকে কিন্তু আসলে একটার পর একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থেকে শুরু করে যত ধরনের আমরা সফট স্কিল ট্রেনিং গুলো দেখতে পাই এখনকার সময়ে, যেগুলো আপনারা প্র্যাকটিস করছেন, মুন্না ভাই আরো ভালো বলতে পারবেন, সেগুলো শুরু হয়, এবং এমপ্লয়ি এঙ্গেজমেন্টের কনসেপ্টটাও তখন আসে। সো তখন কি হয়, আমরা দেখতে পাই যে 70-এর দশক থেকে কিন্তু আস্তে আস্তে আপনার শিল্প কারখানাগুলো, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি স্টাবলিশ হয়ে যায়, এবং স্টাবলিশ হওয়ার পর ওরা দেখে যে হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে আমি যদি 10 মিনিটের লাঞ্চ ব্রেক না দিয়ে যদি আধা ঘন্টা লাঞ্চ ব্রেক দেই, এবং বলি যে তুমি হাফ এন আওয়ারের মধ্যে 15 মিনিটস তুমি খেয়ে নাও, আর বাকি 15 মিনিটস হচ্ছে যে তোমার ফ্রি টাইম, দেখা গেল যে ওর প্রোডাক্টিভিটি একটুখানি বাড়ছে। সো তখন আস্তে আস্তে ফ্রি টাইমটাকে 1 ঘন্টা করা হলো, যে ঠিক আছে তোমার 1 ঘন্টা সময় দিলাম, তুমি 8 ঘন্টা কাজ করবা, আর 1 ঘন্টা হচ্ছে লাঞ্চ, প্রেয়ার, এটসেট্রা এটসেট্রা। সো এটা তোমার জন্য ফ্রি টাইম। ওই ফ্রি টাইমটা আসলে ওর জন্য একটা ব্রিদিং স্পেস হিসেবে কাজ করলো। তারপরে ওরা ঠিক চিন্তা করলো যে না, আমরা কিছু অ্যাক্টিভিটিস কেন করছি না। সো এই অ্যাক্টিভিটি গুলার মধ্যে থাকতে পারে যে হ্যাঁ, কিছু একটা করলে এমপ্লয় অফ দ্য মান্থ বানাবো তোমাকে বেসড অন ইউর প্রোডাক্টিভিটি, অথবা হচ্ছে যে কোন একটা গেম বা কোনো ধরনের ট্রেনিং করব, যে ট্রেনিংটার মাধ্যমে তুমি কিছু রিওয়ার্ড পাবা, তুমি অ্যাওয়ার্ডেড হবা, তোমাকে হচ্ছে রিকগনাইজ করা হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে আসতে থাকলো, এবং 70-80-র দশকে দেখা গেল যে সেই কোম্পানিগুলাই খুব ভালো করছে, যারা হচ্ছে পিপলকে রিকগনাইজ করছে, পিপলকে এঙ্গেজ করছে, এবং পিপলের কাছ থেকে বেস্ট আউটপুটটা তারাই নিতে পারছে। সো আমরা একটা খুব বিখ্যাত টেস্টের কথা জানি, যে টেস্টে হচ্ছে যে দুই ধরনের লোককে হচ্ছে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, দুই ধরনের গ্রুপ অফ পিপলকে ভাগ করা হয়েছে। এক ধরনের পিপলকে বলা হয়েছে যে কোন সময় হয়েছে আমার ঠিক মনে নাই, এটা আপনার 80-র দশকের একটা এক্সপেরিমেন্ট হয়েছিল আমেরিকাতে, যে সেখানে বলা হয়েছিল যে এক ধরনের পিপল হচ্ছে শুধু কাজ ঘড়ি ধরে কাজ করছে, আরেক ধরনের পিপল হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে কিছু এঙ্গেজমেন্ট প্রোগ্রামে ইনভলভ ছিল, এবং দেখা গেল যে সেকেন্ড গ্রুপ অফ পিপলের হচ্ছে যে আউটপুটটা বেশি। সো সেখান থেকে ওরা একদমই শিওর হলো যে এঙ্গেজমেন্ট ব্রিংস মোর প্রোডাক্টিভিটি কম্পেয়ার টু দ্য আদার পিপল, যারা শুধু কাজ করে, তার কোনো রিকগনিশন নাই বা কাজের কোনো রিওয়ার্ড নাই। সো এরপর থেকে আস্তে আস্তে কিন্তু সবগুলো কোম্পানি হচ্ছে এঙ্গেজমেন্টে ইনভলভ থাকছে মোরলেস, এবং ম্যানুফ্যাকচারিং থেকে আসে আস্তে আস্তে এটা সার্ভিস ইন্ডাস্ট্রিতেও চলে আসলো। সো ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমি ভাগ করি, যে ধরেন প্রত্যেকটা দেশের হার্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপরে কিন্তু আসে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলা। সো এই সবগুলো ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করলো। এখন আমি আপনার মূল প্রশ্নে আসি মুন্না ভাই, যেটা হচ্ছে যে আসলে এঙ্গেজমেন্ট, চমৎকার ভাবে এটার গোড়াপত্তনটা খুব চমৎকার ভাবে আপনি বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অনেক দর্শকের অনেকেই হয়তো জানতেন না, আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তারা জেনেছেন। খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন আপনি। জি প্লিজ। এঙ্গেজমেন্টের মূল প্রসঙ্গটা আসি, সেই প্রসঙ্গটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি মনে হয়। এক্সাম্পলটা হচ্ছে যে এক সময় এই ভারত উপমহাদেশে রাশিয়ান সার্কাস খুব পপুলার ছিল। রাশিয়ান সার্কাস যখন রুশ ফেডারেশন অনেক স্ট্রং ছিল, তো ওই সময়কার একটা গল্প, একটা হাতির বাচ্চা জঙ্গল থেকে ধরে নিয়ে আসছে কিছু লোক, সার্কাসের একদল লোক। তো ধরে নিয়ে এসে এই ছোট্ট হাতিটার পায়ে একটা শেকল পরায় দিছে, এবং পরায় দেওয়ার পরে খুব মোটা শক্ত শেকল, এবং পরিয়ে দিয়ে হাতিটাকে বেঁধে রাখা হয়েছে। তো হাতিটা আস্তে
আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, ওর নাম ছিল শান্তি। সো বড় হচ্ছে বাট ওই শেকলটা কিন্তু ডে বাই ডে ছোট হচ্ছে, এবং ওই শান্তি ওই শেকলের চারপাশে ঘুরে বেড়ায়। ও সার্কাসে পারফর্ম করে, অনেক সুন্দর কাজ করে, ও অনেক এন্টারটেইন করে মানুষকে, বাট ওই শেকলটাই হচ্ছে ওর জীবন। ও কাজ শেষ করে আবার আসে, ওকে শিকল পরিয়ে দেওয়া হয়, এবং সে ওই শিকল বদ্ধ জীবনটাই হচ্ছে ওর সবকিছু, ওর সারা জীবন। তো একদিন সার্কাসে আগুন লাগলো, সব মানুষ হচ্ছে পালিয়ে গেল, কেউ শান্তির কথা মনেও করলো না। শান্তিও ওই সবকিছুর সাথে পুড়ে টুড়ে, ওই বিশাল শক্তিশালী শান্তি, অনেক বড় একটা হাতি, যে হাতিটা ইচ্ছা করলে ওই শেকলটা ছিঁড়ে টুকরো টুকরো করতে পারতো, বাট সে ওই শেকলে বাধা অবস্থাতেই পুড়ে মরে গেল। সো এই গল্পটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে, যেই কোম্পানিতে আসলে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম নাই, বা এমপ্লয়ি এঙ্গেজমেন্টে ওরা ফোকাস করে না, সেই কোম্পানিগুলোর এমপ্লয়ীদের অবস্থা হচ্ছে শেকলে বাঁধা হাতির মতো। সো ওরা সব করে, কিন্তু ওরা জানে না যে ওই শেকলটা ছিলে ওর প্রোডাক্টিভিটি আরো বাড়বে। ইনফ্যাক্ট ওই কোম্পানির মালিকও জানে না যে ওর এমপ্লয়ীকে যদি আমি একটু মোটিভেট করতে পারি, এনকারেজ করতে পারি, তাহলে হয়তো সে আরো বেশি আউটপুট দিতে পারবে। সো এঙ্গেজমেন্টের একটা বড় রিজন হচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়ানো, এবং সেটার জন্য আসলে আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা যেটা করতে পারি যে প্রত্যেকটা এমপ্লয়ীকে ধরে ধরে ম্যাপিং করা, যে আসলে আফলাতুন কিসে মোটিভেট হয় আর মুন্না ভাই কিসে মোটিভেট হয়। একটা মানুষের মোটিভেশন কিন্তু এক একটা ডিফারেন্ট, বিকজ উই আর ডিফারেন্ট। একটা সার্ভে করা রাইট, রাইট। সো খুঁজে বের করা, রিসার্চ করা, যে আসলে আমার যে 200 এমপ্লয়ি সেবা এক্সপার্ট যেটা আছে, তাদের কার কি জিনিস তাকে বেশি মোটিভেট করে। এবং সবসময় মনে রাখতে হবে যে এঙ্গেজমেন্টের মধ্যে মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল, কেউ হয়তো 8 ঘন্টার বেশি কাজ করা তাকে পছন্দ করে না, যে আমি 8 ঘন্টা কাজ করবো, এরপরে হচ্ছে আমি ফান করবো, আমি খেলবো, আমি হচ্ছে কিছু না কিছু জায়গায় ইনভলভ থাকবো। আবার কেউ কাজটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, ওয়ার্ক অ্যালকোহলিক, সে হয়তো 13 ঘন্টা কাজ করতে ভালোবাসে, ওই কাজের মধ্যে সে ফানটাই খুঁজে পায়। তো এইভাবে পিপল গুলাকে আমরা ক্যাটেগরাইজ করবো যে কে কোন জিনিসটায় বেশি মোটিভেট হয়, এবং তার উপর বেস করে হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট প্ল্যান করবো। সে ফর এক্সাম্পল, আমি সেবাতে আমরা যখন এরকম একটা সার্ভে করেছি, আমরা দেখেছি যে আমার মেজরিটি অফ দ্য এমপ্লয়ি হচ্ছে একটা দিন, সপ্তাহের একটা দিন, যেই সময়টা হচ্ছে ফ্রাইডে নাইট যখন আসে, তার আগের সময়টা থার্সডে ইভিনিং এ তারা কাজ করতে পছন্দ করে না, তারা চায় যে একটা অ্যাক্টিভিটি থাকুক, এবং সেই অ্যাক্টিভিটিটা হবে হচ্ছে টোটালি ফান। সো আমরা যেটা করি, আমরা সারাদিন পুরো একটা সপ্তাহ আমরা যা বাসায় বসে অফিস করছি, সো আমাদের একটা কন্টেস্ট হয় যে তুমি সবচেয়ে ফানি ছবিটা আমাদেরকে দেখাবা, এবং সেটার জন্য তুমি একটা অ্যাওয়ার্ড পাবা। তুমি সারা সারা এক সপ্তাহে যত আমি আমি অ্যাক্টিভিটিতে একটু পরে আসি। আমি যদি একটু বুঝে থাকি আপনার আপনার যেই ডেফিনেশন বা আপনি যেই গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন, আমি যদি একটু বুঝে থাকি যে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট জিনিসটা তাহলে হচ্ছে যে এমপ্লয়িকে এঙ্গেজ রাখা, তার এমন কিছু অ্যাক্টিভিটি করা যেন সে তার অর্গানাইজেশনের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তার কমিটমেন্ট থাকে, সে মোটিভেটেড থাকে, যার ফলে তার কাজের আউটপুটটা আরো বেশি হয়, তাই তো? এটাই তো এঙ্গেজমেন্ট, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, রাইট? এখন আমি আসি যে কি কি ধরনের অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি হতে পারে বা আপনি প্র্যাকটিস করেন। একটা হচ্ছে যে আমাদের নর্মাল যখন করোনা পূর্ববর্তী অবস্থাতে আমরা এক ধরনের অ্যাক্টিভিটিতে অভ্যস্ত ছিলাম, এখন করোনা শুরু হওয়ার পরে আমরা হয়তো আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। তো আমি একটু করোনা পূর্ববর্তী ইতিহাসটা একটু আগে শুনতে চাই, যে কি কি ধরনের অ্যাক্টিভিটি আপনি করেন বা কি কি করা যেতে পারে, আফলাতুন ভাই। সো সবচেয়ে মজার এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিতে হচ্ছে যে মাসে অ্যাটলিস্ট একটা করে টাউন হল করা। সো ওই টাউন হলটা আসলে আমরা এখনো করছি, বাট করোনার আগে টাউন হল গুলো অনেক অ্যাট্রাকটিভ ছিল। আমরা সমস্ত এমপ্লয়িরা হচ্ছে একটা কমন প্লেসে যেতাম, এবং সেখানে গিয়ে হচ্ছে আমরা অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস থাকতো, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর একটা মেসেজ থাকতো, সিক্রেট মেসেজ। আমি একটা গেম খেলছি, বা সেই গেমেরও শেষে আমরা একটা মেসেজ বলতাম যে কেন আমরা এই গেমটা খেলছি। টিম ওয়ার্কের উপর অনেক গেম হতো হচ্ছে যে, যেমন চাইনিজ হুইসপারিং খুব পপুলার ছিল, যে আসলে একটা মেসেজ যখন আমি দেই, মুন্না ভাইকে দেই, সেটা যখন ঘুরে ঘুরে 20 জনের কাছে আসে, তখন কিন্তু মেসেজের অর্থটা পরিবর্তন হয়ে যায়, এবং সেই জন্য গুজবে কান দিবেন না। সো এরকম অনেক ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস গুলো আমরা করতাম। এরপরে ডেফিনেটলি এমপ্লয়ি রিকগনিশন, এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টার, এগুলো ডিক্লেয়ার করা, পারফর্মার অফ দ্য উইক ডিক্লেয়ার করা। এরপরে আরেকটা খুব মজার কাজ আমরা করতাম, যে যারা প্রতি মাসে আমাদের কোম্পানিতে যারা নতুন জয়েন করে, তাদের সবাইকে আমরা ইন্ট্রোডিউস করে দিতাম। আমাদের সমস্ত এমপ্লয়িরা তাদেরকে চিনতো, তার সম্পর্কে জানতো, সে কেন সেবাতে এসছে, এবং সেবা কেন তার জন্য একটা অসম প্লেস টু ওয়ার্ক, এই জিনিসগুলো পিপল জানতো। সো একটা খুব ভালো একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হতো, সবাইকে জানার সুযোগ পায়, যেটা হচ্ছে এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মূল কথা। আরেকটা জিনিস আমরা যেটা করতাম, যে অবশ্যই প্রত্যেকটা আমাদের টাউন হলে একজন গেস্ট স্পিকার আসে, যিনি হচ্ছে তার ভিশন মিশন শেয়ার করেন, এবং তার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমার পিপলের সামনে শেয়ার করেন, যাতে করে আমরা শিখতে পারি ওনার কাছ থেকে। যে গেস্ট আসবে সে কি আপনাদের ইন্টারনাল কেউ না এক্সটার্নাল কেউ? এক্সটার্নাল
মোস্ট অফ দ্য গেস্ট আর এক্সটার্নাল। আমরা ইউজুয়ালি এক্সটার্নাল গেস্ট কাউকে ইনভাইট করি যে ভাই আপনার সাকসেস হিস্টোরিটা আমাদেরকে শোনান। আমরা প্রিফার করি স্টার্টআপ ইন্ডাস্ট্রি, বাট স্টার্টআপ ইন্ডাস্ট্রির বাইরেও অনেক মোটিভেশনাল স্পিকার আমাদের এখানে এসেছেন এবং আমার ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করেছেন। আর সিওর একটা মেসেজ থাকে, আমাদের বিজনেস লিডার যারা থাকেন তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে এই মাসটা আমাদের কেমন গেছে এবং ফিউচারে আমাদের জন্য কি কি নতুন চমক অপেক্ষা করছে বা কি কি টার্গেট অপেক্ষা করছে। এটা হচ্ছে টাউন হলের গল্প। এর বাইরে আমরা যেটা করি যে প্রত্যেক উইকে আমাদের একটা অ্যাক্টিভিটিস থাকে। আমরা কোভিড এর আগে একটা ক্রিকেট ম্যাচ করেছিলাম, যেখানে হচ্ছে যে সবাই টি শার্ট পরে পুরো একদম আইপিএল এর মতো করে করা, সেবা প্রিমিয়ার লিগ আমরা বলেছিলাম এসপিএল। সো সেখানে আমরা টিম নিয়ে সবাই মাঠে গিয়েছি এবং আমরা ক্রিকেট খেলেছি। দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং প্রোগ্রাম। সো এইরকম অনেক ধরনের এঙ্গেজমেন্ট প্রোগ্রামই আমরা করেছি। হচ্ছে আমরা এমনও আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা সমস্ত এমপ্লয়ীদের নিয়ে ইয়েতে চলে যাবো, একটা রিসোর্টে চলে যাবো এবং সারাদিন হচ্ছে সেখানে কোনো কাজ করবো না, শুধু মজা এবং ফান থাকবে। আর পুরো সারাদিন শেষে হয়তো একটা ছোট সেশন থাকবে যেখানে 1 ঘন্টার একটা ডিসকাশন হবে, ট্রেনিং সেশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা শুধু মজা করবো, ঘুরবো, নিজেদের সাথে শেয়ার করবো এবং ওখানে ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাবো। তো এই কাজটা সেবাতে আমরা করতে পারিনি, আমি করতে পারিনি বিকজ অফ কোভিড, এবং আমি খুব বেশি দিন এখানে নভেম্বর থেকে শুরু করেছি। বাট আমি যখন দারাজে ছিলাম আমরা চলে যেতাম হচ্ছে ভাওয়াল রিসোর্টে আমি 2 বার গিয়েছি, প্রত্যেক বছরই 1 বার যেতাম ফুল টিম নিয়ে, একদম দারাজের সমস্ত টিম আমরা চলে যেতাম রিসোর্টে। তখন আমাদের টিম সাইজ বেশি ছিল না, বাট তারপরও প্রায় 250-300 মতো লোক নিয়ে যেতাম। আমরা রুম শেয়ার করতাম, আমরা প্রচুর মজা করেছি। পুরো দিনের জন্য শুধু দারাজ আর দারাজ, ওই রিসোর্টে আর কেউই থাকতো না। সো শুধু আমাদের এমপ্লয়িরাই আমরা পুরো রিসোর্ট বুক করে নিতাম। তো ফ্যামিলি ডে, আমরা যেটাকে বলি ফ্যামিলি ডে। ফ্যামিলিতে সো ওইটাতে একটা জিনিস হয় কি যে আমি যখন বন্ডিংটা অনেক স্ট্রং হয়, আমি হয়তো আমার কলিগকে দেখছি, বাট আমি যখন ওর বাচ্চাটাকে কোলে নিচ্ছি, আমি যখন ওর ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি, এবং ওর অনেক সময় কিন্তু অনেক পার্সোনাল প্রবলেমও বের হয়ে আসে যে হ্যাঁ ও কোনো একটা জায়গায় সাফার করছে, কোনো একটা জায়গায় স্ট্রাগল করছে, দেখা গেল যে একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট হয় সবার সাথে। এবং এটা এমপ্লয়ি রিটেনশনে খুব ভালো এফেক্ট ফেলে, যে এমপ্লয়িরা তখন মনে করে যে এই কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে তাকে খুব প্রায়োরিটি দিচ্ছে, তার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছে। এবং আমরা সেবাতে এটা করেছি, যেটা আমরা বারবিকিউ পার করেছি। আমাদের রুফটপ আছে অনেক বড়, সেই রুফটপে হচ্ছে আমরা আমাদের এমপ্লয়ীদের ফ্যামিলি মেম্বারকে ডেকেছি, এবং আমরা হচ্ছে যে একদম পুরো ছাদে হচ্ছে বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা সবাই মিলে খেয়েছি, আমাদের ছেলে মেয়েরাও এসছে, সবাই সবার ওয়াইফ এবং আত্মীয় স্বজন নিয়ে এসছে। সো দ্যাট ওয়াজ ফান, খুব মজা হয়েছে। ফুচকা ছিল, স্টার্টার হিসেবে আমরা ফুচকা নিয়ে আসি, আর মেইন কোর্সে ছিল হচ্ছে বারবিকিউ। সো খুব মজা হয় এইসব পার্টিগুলোতে। এবং এখানে কোনো অফিসিয়াল ডিসকাশন আমরা করি না, এখানে বলাই থাকে যে অফিসিয়াল ডিসকাশন 100% প্রহিবিটেড। এখানে তুমি তোমার আদার ডিসকাশন করো, যেমন আমাদের টপিক ছিল হচ্ছে কে তার ওয়াইফকে সবচেয়ে বেশি ভয় পায়। সো সেটা নিয়ে একটা রেটিং হয়েছে, ছেলেরা হচ্ছে যে অনেস্ট ওপিনিয়ন দিয়েছে ক্যামেরার সামনে, এবং সেটা নিয়ে আমরা অনেক মজা করেছি। সো দিস আর অ্যাক্টিভিটিস আমরা করেছি হচ্ছে কোভিড-19 এর আগে। বাট কোভিড সিচুয়েশন মনে হয় আমি একটু থামাবো আপনাকে। আপনি যেটা বলছিলেন যে যে বন্ডিংটা হয় বা তার টিম মেম্বার সম্পর্কে সে জানতে পারে। আফলাতুন ভাই, আমি যখন ইন্টারভিউ বোর্ডে থাকি, যখন সিনিয়র পজিশনে কোনো ইন্টারভিউ হয় বা মিড লেভেলে হয়, আমি কিন্তু ফার্স্টেই তাকে জিজ্ঞেস করি, যখন লিডারশিপের কোয়ালিটিটা আসে, জাজ করার বিষয়টা আসে, তার টিম মেম্বার সম্পর্কে জিজ্ঞেস করি, যে আমি দেখি যে সে তার টিমের সাথে কতটুকু অ্যাটাচ। হ্যাঁ, তার টিম মেম্বার সবার নাম জানে কিনা, সবার বাড়ি কোথায় জানে কিনা, কার কয়টা ছেলে মেয়ে কি করে, তারা এটা জানে কিনা। কারণ সে তার যখন টিম মেম্বারের সাথে সে অ্যাটাচ না হবে, তার সাথে যদি ইমোশনাল বন্ডিংটা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে একজন ভালো লিডার হিসেবে তার টিমকে পরিচালিত করতে পারবে না। এটা আমি বিশ্বাস করি। আপনি আমার সাথে একমত কিনা? অ্যাবসলিউটলি মুন্না ভাই, আমি আপনার সাথে 100% এগ্রি করি। এবং আপনি দেখবেন যে আমাদের সেই টিমগুলো অনেক সাকসেসফুল হয় সেই যেই টিমের টিম লিডার হচ্ছে খুব বেশি অ্যাটাচ থাকে তার কলিগদের সাথে, তার সাথে যারা কাজ করছেন তাদের সাথে। ধরেন আমি পাশাপাশি যদি 4টা টিম নেই, আমি খুব ভেরি ভিজিবল সেবাতে, বা আমি যখন দারাজে কাজ করেছি, সহজে কাজ করেছি, টিম লিডার যখন অ্যাটাচড হয় তার টিম কলিগদের সাথে, টিম মেম্বারদের সাথে, কোয়ার্কারদের সাথে, সেই টিমের প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়, এবং সেই টিমকে আসলে অন্য টিম লিডার, অন্য টিম ধরতেই পারে না, ধরাছোঁয়ার বাইরে ওরা চলে যায়, এবং তারা কিন্তু অন্যদের কাছে এক্সাম্পল হয়। সো দ্যাট ইজ এ ভেরি অসম টুল টু লাইক অ্যাচিভ ইউর টার্গেট। এবং যারা টিম লিড করছেন তাদের জন্য হচ্ছে এটা একটা অনেস্ট ওপিনিয়ন, যে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো অ্যাটাচমেন্ট যারা আছে সেই আসলে তার টিম থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসতে পারে। সুধী মণ্ডলী, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদের জন্য আমি আরেকবার বলছি, আজকে আমাদের টপিক এমপ্লয়ি এঙ্গেজমেন্ট ডিউরিং এন্ড পোস্ট কোভিড-19। আমাদের সাথে আছেন আফলাতুন কায়সার,
চিফ পিপল অফিসার সেবা.xyz। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এমএনএম ই বাজারের সৌজন্যে। এমএনএম ই বাজারের ফেসবুক পেজ থেকে আপনারা ঘরে বসে উন্নত মানের করোনা সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারেন। আফলাতুন ভাই, আর যে কথা বলছিলাম যে আমরা তো এই করোনা পূর্ববর্তীতে আউটডোরে গিয়ে অনেক মজা করতে পেরেছি, অনেক ধরনের অ্যাক্টিভিটি করেছি, এবং আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু কিছু সেট প্রোগ্রাম থাকে, যেমন প্রত্যেকটা অকেশন কে সেলিব্রেট করা। হ্যাঁ, ধরেন এই ঈদ থাকে, তারপরে পয়লা বৈশাখ থাকে। হ্যাঁ, এই কিছু এই অকেশন গুলাকে আমরা সেলিব্রেট করি, তো আমাদের এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো আমি এবার আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা করোনা চলাকালীন সময় বা লকডাউন পিরিয়ড গুলোতে আপনি কিভাবে আপনার এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি গুলো মানে চালু রেখেছিলেন, এবং আপনি আপনার এমপ্লয়িকে কিভাবে ধরে রেখেছিলেন, সেই গল্পগুলো শুনবো। আমি জানি যে আপনারা অনেক মজা করেছেন এবং ঈদের সালামিও দিয়েছেন। তো আমি পুরো জি কাহিনীটা একটু শুনতে চাই আপনার কাছে, যে লকডাউন পিরিয়ডে বা করোনা সিচুয়েশনে আপনারা কিভাবে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি গুলো পরিচালনা করছেন। আফলাতুন ভাই। হ্যাঁ, মনে হয় লকডাউন সিচুয়েশনে যখন আমরা গেলাম প্রথমে, তখন কিন্তু আসলে এটা আমাদের জন্য একটা কালচারাল শক ছিল। মানে আমরা সবাই খুব একটা অস্বস্তির মধ্যে পড়লাম। প্রথম ১-২ সপ্তাহ দেখলাম যে আসলে আমাদের যে কাজটা হয়তো ৮ ঘন্টায় করা উচিত, সেই কাজটা আমাদের ১২ ঘন্টা ১৩ ঘন্টা লাগছে। প্রচুর মিটিং করতে হচ্ছে, প্রচুর মিটিং, হ্যাং আউটে আমাদের প্রচুর মিটিং করতে হয়, এবং সেই মিটিং গুলো অনেক টাইম কনজিউমিং। আর মিটিং শেষ করার পরে হচ্ছে একটা কাজ তুলতে গেলে দেখা যায় যে ফেস টু ফেস কমিউনিকেশনে যতটা ফাস্ট করতে পারতাম, দূরে বসে করাটা অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আউটপুট দিতে পারছি না। সো তখন আমরা ডিসাইড করলাম যে আসলে এখান থেকে বের হওয়ার উপায় কি। আর একটা চ্যালেঞ্জ হয় হচ্ছে যে আমি একটা লাইক আমি আমার টিমের কারো ফেস দেখতে পাচ্ছি না, আমি ওর এক্সপ্রেশন বুঝতে পারছি না, আমি ওকে বলছি, ও শুনে যাচ্ছে, ওর কাছ থেকে আউটপুটটা ওরকম পাচ্ছি না যেরকম পাওয়া উচিত। তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি কিছু এঙ্গেজমেন্ট প্রোগ্রাম না করি, তাহলে আসলে হচ্ছে ছেলেমেয়েরা আস্তে আস্তে হারিয়ে যাবে এবং তাদের প্রোডাক্টিভিটি পড়তেই থাকবে। সো আর শুরুতে আমরা যেটা এমনিতেই তো মানসিক ভাবে একটা তারা শক্ট অবস্থায় ছিল। শক অবস্থায় আছে, দেশের পরিস্থিতি কি হবে কেউ জানে না। এবং ২-৩ সপ্তাহ পরে দেখা গেল যে কারো যদি একটু জ্বর হচ্ছে, যাচ্ছে যে ভাই আমার তো জ্বর হয়েছে, আমি জানি না যে আমার কি এটা করোনা কিনা। সো তাকে আশ্বস্ত করাটাও একটা ব্যাপার। আবার তাকে আশ্বস্ত করতে গিয়ে তার বসও ভয় পেয়ে যাচ্ছে যে হায় হায় ওর হয়েছে, তার মানে তো আমার টিমের অন্যদেরও হতে পারে, বা কি অবস্থা হবে, ফিউচারটা কি, বিকজ ও একটা ভালো রোল প্লে করছে ওর টিমে। সো তখন আমরা যেটা করলাম যে দেখো তোমাদের এই মনোটোনাস একটা জায়গা থেকে তোমাদেরকে মুক্তি পেতে হলে কিছু না কিছু এঙ্গেজমেন্ট প্রোগ্রাম করতে হবে। আমি আমার টিমকে প্ল্যান বানাই। সো প্রথমে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে কুইজ শো নিয়ে আসলাম। আমরা হচ্ছে প্রত্যেক থার্সডে নাইটে আমাদের সমস্ত এমপ্লয়ি, যে ২০০ এমপ্লয়ি সেবা এক্সওয়াইজেড আছে, তাদের সবার একটা কমন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ওয়ান উইনিং টিম। এই কমন গ্রুপে প্রত্যেকটা এমপ্লয়ি কানেক্টেড। সো আমরা যেটা করি যে আমরা কিছু ইন্টারেস্টিং ধাঁধা ওদেরকে দেওয়া শুরু করলাম এবং বললাম যে প্রত্যেকটা ধাঁধা উত্তর যে সবার আগে দিতে পারবে সে হচ্ছে একটা প্রাইজ পাবে। সো প্রত্যেক থার্সডে নাইটে আমাদের এই ইয়েটা হয়, এই কন্টেস্টটা হয়, এবং সেই কন্টেস্টে হচ্ছে আমরা ১০ জন উইনার সিলেক্ট করি। এবং তারা হচ্ছে দেখা যায় যে আমরা বিকাল ৫টার পরে কেউ কোনো কাজ করি না, আমরা সমস্ত কাজ বন্ধ করে দিই, এবং ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের এই রিডেল শো চলতে থাকে। এবং দেখলাম যে এখানে সবাই খুব মজা পাচ্ছে, এবং রিডেল গুলো আমরা হচ্ছে যে আমাদের এমপ্লয়ীদের নিয়ে বানালাম। সে ফর এক্সাম্পল আফলাতুন হচ্ছে আমার আরেকজন কলিগের গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে, আবার গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড আরেকজনের সাথে প্রেম করছে, তাহলে কে কার সাথে প্রেম করছে, এই ধরনের কিছু ইন্টারেস্টিং রিলেশনশিপ রিডেল বানালাম, যেখানে এমপ্লয়ীদেরকেও নিয়ে আসা যায় এবং টোটালটাই ফান। সো সেটা করে দেখা গেল যে এমপ্লয়ীরা মজা পাচ্ছে। সো এইটা হচ্ছে শুরুটা এঙ্গেজমেন্ট। এরপরে আমরা যেটা করলাম, আমাদের টাউন হল গুলো তো বন্ধ হয়ে গেল। তো আমরা চিন্তা করলাম যে টাউন হলটা আমরা পাঠাই অনেক চ্যালেঞ্জিং, বিকজ আমরা যে হ্যাং আউট ইউজ করি, গুগল হ্যাং আউট, সেখানে হচ্ছে আমরা যে ভার্সনটি ইউজ করি সেখানে ১০০ জনের বেশি এমপ্লয়িকে আনানো যায় না, বাট সব এমপ্লয়িরা চায় যে তারা সবাই পার্টিসিপেট করবে। সো আমরা যেটা করলাম, স্ট্রিম ফেসবুক লাইভে আমাদের একটা পেজ আছে, সো আমরা স্ট্রিম ইয়ার দিয়ে হচ্ছে প্রত্যেক মাসে একটা করে টাউন হল করি, মাসের প্রথম বৃহস্পতিবার। সো ওই টাউন হলটা আমরা হচ্ছে পুরোটাই করছি হচ্ছে স্ট্রিম ইয়ারে, ফেসবুক লাইভে। সবাই হচ্ছে তাদের ফেসবুক আইডি দিয়ে হচ্ছে ওখানে জয়েন করে এবং সবাই সেটাকে এনজয় করে। তো লাইভে কিছু একটা প্রোগ্রাম টাউন হল করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, বিকজ যিনি এমসি থাকেন, যিনি হচ্ছে পুরো জিনিসটা হোস্ট করেন, তার জন্য ভীষণ চ্যালেঞ্জ। বিকজ আমাদের নিউ জয়নার যারা, তাদেরকে ইন্ট্রোডাকশনের জন্য একটার পর একটা, আপনি জানেন যে স্ট্রিম ইয়ার্ডে ৬ জনের বেশি একটা রুমে আনা যায় না।
সো হচ্ছে যে তাকে আনা, এরপরে হচ্ছে যে সে বের হয়ে যাবে, আবার তার ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা, এরপরে হচ্ছে আমার গেস্ট স্পিকার যে তাকে স্ট্রিমিয়ারে ঢুকানো। সো এই জিনিসগুলোতে প্রথম দুটো টাউন হল আমাদের খুব একটা জমলো না। আমরা খুব শক্ট হলাম যে দেখা গেল যে আমাদের সব এমপ্লয়িরা মজা পাচ্ছে না, বিকজ অনেক জার্ক হচ্ছে, নেটওয়ার্ক কানেকশনের সমস্যা হচ্ছে। একজন গেস্ট সিঙ্গার আনলাম, তিনি গান গাচ্ছেন বাট তার গান কেউ শুনতে পাচ্ছে না। সো পরে যেটা করলাম, আমরা রিহার্সাল শুরু করলাম। আমরা হচ্ছে 7 দিন আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি এবং প্রত্যেকটা জিনিস একদম সিকোয়েন্স ধরে 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 একটা ফিল্মের মতো করে একদম সিকোয়েন্স ধরে ধরে আমরা প্র্যাকটিস করি, যাতে করে ওই দিন কোনো রকমের কোনো ভুল না হয়। সো এইটা দেখা গেল যে এমপ্লয়িরা খুব মজা পাওয়া শুরু করলো। যেমন এইবার আমরা যেটা করেছি, আমাদের যিনি এমপ্লয়ি অফ দ্য মান্থ তাকে আমরা একটা কোরবানির জন্য একটা ছাগল উপহার দিয়ে দিছি, যে তুমি হচ্ছে মান্থ একটা খাসি পাবে, আর এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টার যিনি তাকে একটা গরু উপহার দিয়েছি, যে তুমি একটা গরু পাবা। সো এইটা হচ্ছে যে আমরা 1 সপ্তাহ আগে বলে দিছি যে আমার কোম্পানিতে এইবার যে এমপ্লয়ি অফ দ্য মান্থ এন্ড এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টার হবে, সে কিন্তু একটা ছাগল পাবে আর হচ্ছে ও একটা গরু পাবে। সো পুরো অর্গানাইজেশন একটা ভাইব ক্রিয়েট হলো, যে মজা ফান, যে কে হবে কে হবে কে হবে। তারপরে আমরা যেটা করি যে যারা নমিনি আছেন তাদের নাম ডিক্লেয়ার করি, যে এরা হচ্ছে নমিনি ফর এমপ্লয়ি অফ দ্য মান্থ, আর এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টারের জন্য এরা হচ্ছে নমিনি। সো সেটা একটা ভাইব ক্রিয়েট করে এমপ্লয়ীদের মধ্যে, যে কে হবে, ওদের মাঝখানে কে আসবে। সো আমরা ওদের কাছ থেকে ভোটও চাই, যে তোমরা মনে করো তোমার কাছে কে বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ হওয়া উচিত বা এমপ্লয়ি অফ দ্য কোয়ার্টার। রিয়ালিটি শোর মতো, টিভিতে যে রিয়ালিটি শো হয় ওরকম একটা ভাইব তোলার চেষ্টা করেছে। তো ওইটা করলে কি যে এমপ্লয়িরা খুব এঙ্গেজ থাকে, এটা নিয়ে হচ্ছে টক অফ দা মান্থ হয়ে যায়, সবাই এটা নিয়ে ব্রেইনস্টর্ম করে এবং সবাই তার পছন্দের মানুষটাকে এমপ্লয়ি অফ দা মান্থ হিসেবে দেখতে চায় বা এমপ্লয়ি অফ দা কোয়ার্টার হিসেবে দেখতে চায়। এখান থেকে আমরা বেস্ট ওয়ানকে সিলেক্ট করি, আমাদের নিজস্ব কিছু মেজারমেন্ট টুল আছে এইটার মাধ্যমে। এর বাইরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওই ছোট ছোট মাইলস্টোন গুলাকে সেলিব্রেট করি। ধরেন আমাদের একটা ছোট টার্গেট ছিল, একটা টিম এটা অ্যাচিভ করেছে, সো এই মাইলস্টোনটা আমরা হচ্ছে আমাদের যে ওয়ান টিম আছে বা আমাদের যে কমন গ্রুপ গুলো আছে সেখানে দিয়ে দিই, এবং সুন্দর একটা ছবি দিয়ে একটা প্রমোশন করে আমাদের লিঙ্কডইন পেজেও দিই, যাতে করে পিপল সেটা মজা পায় এবং পিপল সেখানে ফিল করে যে না, কোম্পানি আমাকে রিওয়ার্ড দিচ্ছে, কোম্পানি আমার কথা মনে রেখেছে। সো এই জিনিসগুলো আমাদের খুব হয়, এই কালচারটা আমরা করি। তারপর ঈদে যেটা করলাম, আমরা হচ্ছে ঈদের পরে সবাইকে নিয়ে ঈদ আড্ডায় চলে আসলাম। পুরো 200 এমপ্লয়ি হচ্ছে ঈদের পরের দিন আমরা বললাম যে আমরা কোনো কাজ করবো না আজকে। আমি শুনেছি আপনারা ঈদ সালামিও দিয়েছেন ভার্চুয়ালি, রাইট? সো ভার্চুয়ালি সালামি দিয়েছে মনে হয়। আমরা বলেছি যে টিম লিডারদের উচিত তাদের কলিগদের সালামি দেওয়া, সো তোমরা শুরু করো। সো দেখা গেল যে আমার সিও প্রথম দেওয়া শুরু করলেন, সেটা দেখে দেখে অন্য টিম লিডাররাও তাদের টিম মেম্বারদেরকে সালামি দিচ্ছেন। এবং সেটা একটা রুল ছিল যে আমি যদি 100 টাকা সালামি দেই আমার সাবঅর্ডিনেটকে, তার কাজ হচ্ছে ওই 100 টাকা থেকে আবার তার আন্ডারে যারা আছে তাদেরকে সালামি দেওয়া। সে হয়তো প্রপোর্শনালি ভাগ করে দিবে, বাট সে পুরো টাকাটা একা নিতে পারবে না। সো এইভাবে আমরা সালামি দেওয়া শুরু করলাম বিকাশে, এবং দেখা গেল যে এটা খুব ভাইব ক্রিয়েট করেছে, সবাই খুব মজা পাচ্ছে এবং সবাই কানাকাটি করতেছে, ভাই আমি পাই নাই, কেউ বলতেছে যে আমাকে কম দেওয়া হয়েছে, তো আমি আরো চাই, আমি আরো চাই। সো দেখা গেল যে পরে আবার মিছিল শুরু হয়ে গেল, যে আমি যে বেশি দেওয়া শুরু করছে তাকে নিয়ে সবাই হইচই শুরু করে দিল যে ও বেশি দিচ্ছে, তুমি কেন দিচ্ছ না। সো ওই টিম লিডার আবার বলতেছে না আমিও দিচ্ছি। একটা কম্পিটিশন এবং খুব ফান, খুব মজা হয়েছে, সবাই খুব এনজয় করেছে। আমরা ঈদ আড্ডা করেছি ঈদের পর পর, এবং দেখা গেল যে সবাই গিটার টিটার নিয়ে চলে আসছে, এমপ্লয়িরা পাঞ্জাবি পরে, এবং তারা সবাই হচ্ছে আমরা ওই হ্যাং আউটে সবাই কানেক্টেড ছিলাম এবং সবাই অনেক মজা করেছি। সো এইটার মূল অবজেক্টিভটাই হচ্ছে যে এমপ্লয়িকে ভ্যালু দেওয়া, এমপ্লয়িকে এম্পাওয়ার করা, যে দেখো তোমার সাথে আমরাও আছি, তুমি হচ্ছে তুমি খুবই ভ্যালুয়েবল একজন মেম্বার আমার কোম্পানির জন্য। সো সেটা আমার পিয়ন হোক আর সেটা আমার সিও হোক, সবাই আমাদের জন্য ইকুয়াল এবং সবাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং যদি কোনো এই আমরা যে ম্যাসিভ টার্গেট নিয়ে এগুচ্ছি সেইটা অ্যাচিভ করতে হলে আসলে সবার কন্ট্রিবিউশন, ইকুয়াল কন্ট্রিবিউশন দরকার। সো এটা যখন এমপ্লয়িরা বুঝতে পারে এবং ওরা যখন বুঝে যে কোম্পানি ওর পারফরমেন্সকে রিকগনাইজ করছে, তখন কিন্তু আসলে পিপলের মোটিভেশন অনেক বেড়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন যে করোনার কালীন সময়েও ঘরে বসেও কিন্তু সেবা.xyz তারা তাদের এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি গুলো চালিয়ে গেছে, এবং আফলাতুন ভাই খুব চমৎকার ভাবে বলছিলেন তারা কি মজাগুলো করেছেন। এখন আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই, যে এই করোনাকালীন সময়ে আমাদের ম্যানেজমেন্ট লেভেলে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, তাদের একটা দায়িত্ব আছে আমার এমপ্লয়িটাকে এনশিওর করা যে তোমার যদি আল্লাহ না করুক করোনা হয়েও যায়, আমরা তোমার পাশে আছি। এ ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন কিনা আপনার অর্গানাইজেশনের জন্য? হ্যাঁ, মনে হয় ডেফিনেটলি ইটস ভেরি গুড কোশ্চেন, এবং এটা আসলে সব ইন্ডাস্ট্রির জন্য একটা লার্নিং। সো আমরা যখন দেখলাম যে আসলে এই সিচুয়েশনে পিপলরা হচ্ছে ভয় পেয়ে যায়, এবং এমপ্লয়িরা অনেকেই বলছে যে ভাইয়া আমার মা অসুস্থ হয়েছেন, তাকে আমি আইসিইউতে নিতে পারছি না, বিকজ আইসিইউতে বাংলাদেশের আইসিইউ গুলোতে কোনো জায়গা নেই, বা করোনা টেস্ট করতে গিয়ে তারা ধাক্কা খাচ্ছে প্রত্যেকদিন, বিশাল লম্বা লাইন। সো তখন আমরা
বললাম যে আমরা একটা ইমার্জেন্সি কমিটি বানাবো, যে কমিটির কাজ হচ্ছে এই কোভিড-19 সিচুয়েশনে এমপ্লয়িকে হেল্প করা। সো আমরা সবাই মিলে একটা ইমার্জেন্সি কোভিড-19 ফান্ড ক্রিয়েট করেছি। সেবার সব এমপ্লয়িরা হচ্ছে সেখানে কন্ট্রিবিউট করেছে, এবং সেই ফান্ডটা হচ্ছে আমরা ফ্রিজ করে রেখেছি অনলি ফর দিস ক্রাইসিস মোমেন্ট। সো আমাদের এমপ্লয়িদের জন্য আমরা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার কিনে রেখেছি, আমরা অক্সিমিটার কিনেছি, যাতে করে যদি কখনো কোনো ক্রাইসিস ধরা পড়ে আমি ইমিডিয়েটলি তার বাসায় হচ্ছে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিতে পারি। সো এরকম কিছু অ্যাক্টিভিটি আমরা একদম নিজেদের মধ্যেই আমরা নিয়েছি, এবং আমাদের অ্যাডমিনে যিনি লিড দিচ্ছেন, অ্যাডমিন ম্যানেজার ওমর ফারুক, তাকে আমরা কোভিড-19 ক্যাপ্টেন হিসাবে ডিক্লেয়ার করেছি, যে তুমি হচ্ছে রেসপন্সিবল এনি টাইপ অফ ইমার্জেন্সি যখনই হবে, তখনই হচ্ছে যে তুমি এমপ্লয়ীদের পাশে গিয়ে দাঁড়াবা। এবং আমাদের বেশ কিছু ডক্টর অ্যাসোসিয়েশনের সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, এমওইউ সই করেছি, যারা হচ্ছে অনলাইনে কনসালটেন্সি দিয়ে থাকেন, এবং হচ্ছে এমন কিছু অর্গানাইজেশন ঢাকাতে আছে যারা হচ্ছে বাসায় গিয়ে স্যাম্পল কালেক্ট করে দেয় পেশেন্টদের জন্য। সো এই কোম্পানিগুলোর সাথে আমরা আমাদের এমওইউ সই করে নিয়েছি, যে যখনই আমার কোনো এমপ্লয়ি অসুস্থ হবে আমরা ওদের হটলাইন নম্বরে ফোন দিই, যে আমার এই এমপ্লয়িদের জন্য হচ্ছে আপনার স্পেশাল টেক কেয়ার লাগবে। সো ওরা ওদের রিসোর্স পাঠিয়ে দেয় স্যাম্পল কালেকশনের জন্য, এবং ফ্রি কনসালটেশন থাকে, কেউ আবার কেউ চার্জও করছে। সো ওই রকম সাপোর্ট গুলো আমরা নিয়ে রেখেছি, যাতে করে কোনো এমপ্লয়ি যদি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে তারা ওই সাপোর্টটা পাবে। এছাড়া আমরা হচ্ছে টনিকের সাথে রিসেন্টলি আমরা এগ্রিমেন্ট করেছি, যারা হচ্ছে আমাদের এমপ্লয়িকে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে, ইনক্লুডিং কোভিড-19 কাভারেজ। সো কোভিড-19 কেউ যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে হসপিটালাইজেশনের যে খরচ, সেইটা হচ্ছে আমরা সিকিউর করেছি টনিকের মাধ্যমে। সো এই ধরনের অ্যাক্টিভিটি গুলো আমরা নিয়েছি, এবং আমরা খুব অ্যাক্টিভ মুন্না ভাই এই জায়গাটায়। সো আমি আশা করি যে এটা হয়তো অন্য ইন্ডাস্ট্রি গুলোর জন্য লার্নিং হবে, যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করছি সেবা এক্সওয়াইজেড এর পক্ষ থেকে। আমার একটা পার্সোনাল কিউরিওসিটি, যে এ পর্যন্ত আপনারা ডেটা রেখেছেন কিনা যে আপনার অর্গানাইজেশনে কতজন এফেক্টেড হয়েছে, বা আপনাদের কাছ থেকে সেবা নিয়েছে, মানে কোভিড আক্রান্ত হয়েছে, এরকম কোন ডেটা কি আপনারা মেনটেন করেছেন কিনা? জি মুন্না ভাই, আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমার এমপ্লয়িরা অনেকেই, যেটা আমি বলেছি যে ফিয়ার ফ্যাক্টর কাজ করে, একটু জ্বর হলেই মনে হয় যে ওর করোনা হয়েছে। So আমরা এমপ্লয়িদেরকে এনকারেজ করি যে যখনই তুমি ফিল করো যে তুমি অসুস্থ ফিল করছো, তুমি ইমিডিয়েটলি টেস্ট করো। এখন পর্যন্ত টেস্টে কোনো পজিটিভ এমপ্লয়ি ধরা পড়েনি, বাট অনেকেরই জ্বর বা কাশি হয়েছে, বাট টেস্ট করার পরে দেখা গেছে ওর নেগেটিভ এসছে। আর কিন্তু আমাদের এমপ্লয়িদের বাবা মারা অসুস্থ হয়েছেন অনেক, আমাদের বেশ কিছু সিচুয়েশন এসছে, এর মধ্যে 7 জনের মতো এসছে, দেখা গেছে ওর প্যারেন্ট, ওর ভাই অসুস্থ হয়েছে বা ওয়াইফ অসুস্থ হয়েছে, এবং আমরা তাকে ইমিডিয়েটলি বলেছি যে তুমি হোম কোয়ারেন্টাইনে চলে যাও। এবং দুটো কেস আমার হাতে আছে, যে জায়গাটা হচ্ছে আমরা আমাদের অফিস থেকে ওর ফ্যামিলি মেম্বারের জন্য অক্সিজেন সিলিন্ডার সাপোর্ট দিয়েছি, আমরা বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিয়েছি, যাতে করে হচ্ছে ওনার বাবা হচ্ছে ওই সাপোর্টটা নিতে পারে। সো এটা আমাদের কাছে আমাদের ডেটা আছে। আচ্ছা, আমি এবার একটু যদি এই জিনিসটাকে একটু কনক্লুড করি, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি গুলোকে, কারণ অনেকের একটা ভুল ধারণা কি, আমি একটা পিকনিক করলাম বা আমি একটা ক্রিকেট ম্যাচ করলাম, এটাই বোধ হয় এমপ্লয়ি এঙ্গেজমেন্ট। এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মেইন উদ্দেশ্যটা কি? আসলে শুধু আমি একটা ইভেন্ট করলাম সেটাই কি এমপ্লয়ি এঙ্গেজমেন্ট? কিন্তু আমি যতটুকু বুঝি যে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বলতে ওই অর্গানাইজেশনে যেন একটা লার্নিং এনভায়রনমেন্ট থাকে, সেজন্য একটা তার জন্য একটা ক্যারিয়ার পাথ থাকে, সেজন্য মনে করে যে আমি যদি এখানে কাজ করি তাহলে আমার উপরে ওঠার একটা সুযোগ আছে, আমার কাজ শেখার একটা সুযোগ আছে, এবং ট্রেনিংটাও ওখানে থাকে। একই সাথে আমার পারফরমেন্স অনুযায়ী রিওয়ার্ডটাও যেন সেভাবে হয়, এটা একটা লার্নিং অর্গানাইজেশন যেন হয়। এটাই তো মেইন উদ্দেশ্য থাকে বোধহয় এমপ্লয়ি এঙ্গেজমেন্টের। আপনি কি বলবেন? রাইট মুন্না ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো আসলে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট মানে আপনি সারাদিন ধরে কোনো একটা অ্যাক্টিভিটি করলেন সেটা না। এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মধ্যে ডেফিনেটলি কিছু মেসেজ থাকবে, যেই মেসেজটা আসলে আপনি খুব সহজ ভাষায় হচ্ছে আপনার এমপ্লয়িকে দিবেন। সো রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। সো আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কোম্পানির ভিশন, মিশন, গোলস বা একটা এমপ্লয়ির কাছ থেকে আমার এক্সপেকটেশন কি, সেইটা আসলে খুব সহজ ভাবে এমপ্লয়িকে বলাটা খুব কঠিন, বিকজ ওগুলা আমরা এইচআর এর ভাষায় যে টার্ম গুলো ইউজ করি সেটা হয়তো ওর কাছে ইউজার ফ্রেন্ডলি না। সো আমরা গেমস অ্যাক্টিভিটিস করে কিন্তু আসলে আমাদের
মেসেজটা যেটা আসলে দেওয়া উচিত একটা এমপ্লয়িকে সেটা দেওয়া, তাকে রিকগনাইজ করা, তাকে এম্পাওয়ার করা, তাকে মোটিভেট করা, এবং সেই মোটিভেশনের মধ্যে অবশ্যই ফান থাকবে, গেম থাকবে, বাট অবশ্যই এই মেসেজটা দেওয়া যে তুমি আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট বলেই তুমি আমার সাথে কাজ করছো, এবং তোমার তোমার কন্ট্রিবিউশন, তুমি যতই ছোট হও বা যতই বড় হও না কেন, তোমার কন্ট্রিবিউশন কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এমপ্লয়ি এঙ্গেজমেন্টে, যে একটা মেসেজ এমপ্লয়ীদের দেওয়া যে আমরা সবাইকে ইকুয়ালি ট্রিট করি। সো কোম্পানিতে দেখবেন যে বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু অনেক কর্পোরেট পলিটিক্স থাকে, অনেক ধরনের ডিমোটিভেশন ক্রিয়েট হয় যে হ্যাঁ আমার বস আমাকে ভালোবাসে না, আমার ওই কলিগকে ভালোবাসে, বা আমি ছোট বলে, আমি এক্সিকিউটিভ বলে আমি রিওয়ার্ড পাচ্ছি না। সো এই যে জিনিসগুলো, যে ছোট ছোট কর্পোরেট পলিটিক্স, ছোট ছোট গ্রুপিং, এগুলা কিন্তু এঙ্গেজমেন্টের মাধ্যমে ভেঙে দেওয়া হয়। যেমন আমরা যেটা করি যে আমরা যখন ফিগার আউট করি যে দুইটা টিমের মধ্যে খুব ঝগড়া হচ্ছে বা দুইটা টিম একজন আরেকজনকে পছন্দ করছে না, তখন আমরা এঙ্গেজমেন্টে করি কি ওই দুইটা টিমকে একসাথে ভেঙে একটা টিম বানাই দিই। সে ফর এক্সাম্পল মার্কেটিং টিমের সাথে হচ্ছে এইচআর টিমের খুব ঝগড়া, আমি মার্কেটিং টিম আর এইচআর টিমকে ভেঙে একটা টিম বানায় বলবো যে দিস ইজ ইউর টাস্ক, তোমাদের দুইজনকে মিলে, এই দুই টিমকে মিলে এই টাস্কটা অ্যাচিভ করতে হবে। সো তখন দেখা যায় যে ওরা কিন্তু আইস ব্রেকিং হয়ে যায়, তখন ওরা কিন্তু ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য এঙ্গেজমেন্ট প্রোগ্রামে একসাথে ছাপায়া পড়ে, এবং ডে ইন্ডে দেখা যায় অনেক সময় এরকম হয়েছে যে যাদের ভিতরে বেশি ঝগড়া বা যাদের মধ্যে একটু মন খারাপনেস আছে তাদেরকে আমরা একই রুমে রেখেছি, যাতে করে হচ্ছে ওদের মধ্যে বন্ডিংটা ক্রিয়েট। সো এই জিনিসগুলা হচ্ছে আমরা এই কিছু ট্রিক ইউজ করি, এবং মূল কনসেপ্ট হচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়ানো, মূল কনসেপ্ট হচ্ছে যে ওকে রিকগনাইজ করা এবং মোটিভেট করা। আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, আমার এক্সপেরিয়েন্সটা একটু অ্যাড করতে চাই। আমি যখন বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি, তো আপনি যেটা বলছিলেন যে ছোটরা মনে করে যে আমাদেরকে হয়তো ইগনোর করছে বা আমাদেরকে হয়তো ট্রিট করছে না, আমি সবসময় বলতাম যে আসলে একটা পিয়ন যেরকম ইম্পর্টেন্ট, একজন সিও কিন্তু ইম্পর্টেন্ট। সেই পিয়নটা যদি আমাকে সকালবেলা চাটা এনে না দেয়, আমার কাজ করার মুড থাকবে না। সেই ক্লিনারটা যদি ঠিক মতো সকালে ক্লিন না করে, আমি কিন্তু ওয়াশরুমে যেতে পারবো না, সারাদিন আমার কাজ বন্ধ হয়ে যাবে। সো এভরি এমপ্লয়ি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি যেটা করতাম, ধরেন যে আমরা যখন পয়লা বৈশাখ সেলিব্রেট করতাম, তখন করতাম কি যে এই আপনার যে অ্যাটেন্ডেন্সের যে বেস্ট, যে হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স থাকতো, তাকে আমি ওপেনলি মানে সিইও কে দিয়ে একটা গিফট দিতাম সবার সামনে আর কি। এবং ইউজুয়ালি এটা সবসময় দেখা যেত যে অ্যাটেন্ডেন্স আপনার পিয়নরাই বেশি পেত। হ্যাঁ, কারণ ওরা ওদের খুব একটা মিস হয় না, বা ওরা খুব একটা ছুটি টুটি নেয় না। তো দেখা যেত কি যে ম্যাক্সিমাম প্রতি বছরই দেখা যাচ্ছে ওরাই পেত। তো একটা পিয়ন যখন একটা সিওর কাছ থেকে গিফট নিচ্ছে, সবাই ছবি তুলছে, হাততালি দিচ্ছে, তখন তার মধ্যে যে মোটিভেশনটা কাজ করছে, সেটা কিন্তু আসলে কোনো মানে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। তার যে মোটিভেশনটা আমি দেখেছি, তার তার ভিতরে যে এনথুসিয়াজমটা, পরবর্তীতে তার যে আউটপুটটা, এটা আমার নিজের চোখে দেখা যে এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে তার মানে কর্মকাণ্ডে আর কি। আপনি কি বলবেন? ডেফিনেটলি। সো লাইক অ্যাটেন্ডেন্সের উপরে যদি আপনি এরকম রিওয়ার্ড দেন, ডেফিনেটলি সেটা তার পারফরমেন্সের, সেটা অন্যদেরকে এনকারেজ করবে যে হ্যাঁ ও পেয়েছে, আমি অন টাইমে অফিসে আসি। এবং অন টাইমে আসাটা কিন্তু প্রোডাক্টিভিটির জন্য খুব ইম্পর্টেন্ট। এর বাইরে মুন্না ভাই, যেমন আরো কিছু জায়গায় আমি আমি গার্মেন্টসে কাজ করেছিলাম। সো গার্মেন্টসে আমরা দেখেছি যে ধরেন আমরা অ্যাটেন্ডেন্সের উপরে একটা রিওয়ার্ড সিস্টেম থাকতো। আমরা হচ্ছে ওয়ার্কারদেরকে হচ্ছে প্রতি মাসে হচ্ছে একটা ক্যাশ অ্যামাউন্ট দিতাম। সবচেয়ে অ্যাটেন্টিভ যারা, সবচেয়ে কম লিভ যারা নিয়েছে, তারা হচ্ছে ওই অ্যাওয়ার্ডটা পেত। ওই ক্যাশ অ্যামাউন্ট ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরো কিছু করতাম, যেমন বার্থডে সেলিব্রেশন। আমরা কিন্তু ওয়ার্কারদের বার্থডে সেলিব্রেশন করেছি, যে ওরা কিন্তু ওদের এমনও ছিল যে তারা তাদের জন্মদিনের তারিখও বলতে পারে না। সো তাকে বলা যে হ্যাঁ তোমার জন্ম তারিখ কবে, তুমি কি মনে করো, ওর বার্থ সার্টিফিকেট অনুযায়ী। সো আমরা দেখা যাচ্ছে যে একটা লাইনে হচ্ছে যে 3000-4000 ওয়ার্কার আছে। সো প্রতিদিনই হচ্ছে 100-150 লোকের জন্মদিন থাকতো, এবং তাকে ছোট্ট কেক দেওয়া। বাট ওই ছোট্ট কেকটা ওর জন্য খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ ওর সিইও বা ওর হচ্ছে লাইন ম্যানেজার ওকে একটা ছোট্ট কেক দিয়েছে, যেটা ওর জন্য হয়তো সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে। সো বার্থডে সেলিব্রেশন ভেরি ইম্পর্টেন্ট। সিনিয়র ম্যানেজমেন্টের জন্য অনেক ক্ষেত্রে অ্যানিভার্সারি সেলিব্রেশন, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারি, আমরা বার্থডে উইশ করতে পারি। সো এখন কোভিড সিচুয়েশনে একটু করাটা কঠিন হয়ে যাচ্ছে, কেক কাটা যাচ্ছে না। বাট আমরা যেটা করি যে সপ্তাহের মাসের একটা দিন হচ্ছে যেদিন আমাদের টাউন হল হয়, সেদিন কার কার বার্থডে ছিল সেটা বলা, এবং বার্থডেতে সে কি কি করেছে তার কিছু ছবি দিয়ে এমপ্লয়ীদের জানানো যে বার্থডেটা অমুক দিন ছিল, এবং আমরা উইশ করি সবাইকে যে হ্যাপি বার্থডে টু ইউ, যাতে করে ওই দিনটা ওর জন্য মেমোরেবল থাকে। আপনার বার্থডে সেলিব্রেশন নিয়ে আমার একটা মজার কাহিনী মনে পড়লো। সেটা আমি তখন অলিম্পিকে ছিলাম। অলিম্পিক ইন্ডাস্ট্রিতে আপনার সেলস পিপল ছিল মানে প্রায় 1200 মতো, আমাদের সেলসে কাজ করতো। তো আমরা যেটা করতাম, যারা আপনার একদম যে সেলস রিপ্রেজেন্টেটিভ যেটা বলি আমরা, একদম যারা একদম মাঠ পর্যায়ে কাজ করে,
তো তারা হয়তো তাদের বার্থডে জানেও না, আমাদের কাছে তো ডেটা থাকতো। তো আমরা যেটা আচ্ছা। করতাম, ওদের বার্থডে এক মাস, এই মাসে ধরেন এই জুলাই মাসে কার কার বার্থডে আছে, তো একই মানে এক মাসেরটা একবারে জি। আমরা করতাম কি, তাদের একটা মগ, একটা কার্ড, সেই কার্ডে তার হেড অফ সেলস এর সিগনেচার থাকতো, তাকে আমরা বার্থডে উইশ করতাম। তো সে যখন ওইটা পেতো যে আমাকে আচ্ছা। হেড অফ মার্কেটিং, হেড অফ সেলস থেকে পাঠিয়েছে, তখন তার মোটিভেশন লেভেলটা অনেক হাই থাকতো। ইভেন আমরা যখন, আমি পান্ডুঘরে যখন ছিলাম, পান্ডুঘরে পিকনিক গুলোতে আমরা দেখেছি আমাদের চেয়ারম্যান স্যার সেই সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে সেলফি তুলছে, ছবি তুলছে, হ্যাঁ। তো তখন তারা অনেক বেশি অনার্ড ফিল করে। তো এই ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো কিন্তু তাদের ভিতরকে অনেক ইফেক্টিভ, তাদের কাজকে, তাদেরকে অনেক মোটিভেট করা যায়, অনেক ইমোশনালি তাদেরকে অ্যাটাচ করা যায়। এবং আমি সবসময় বলে থাকি যে মানে মনিটারি রিওয়ার্ডটাই সবকিছু না, হ্যাঁ। মানুষ কিন্তু শুধু টাকার জন্য কাজ করে না, সেখানে সে একটা ভালো রাইট। বিহেভ আশা করে, সে একটা ভালো রিওয়ার্ড আশা করে, এবং সে একটা লার্নিং এনভায়রনমেন্ট চায়, যেটা কিনা তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি কার্যকর হবে। তো আফলাতুন ভাই, আমি একটু দর্শক কোশ্চেন নিতে চাই, দর্শকরা অনেকেই জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। তো অনেকেই আপনাকে সাধুবাদ জানিয়েছে, এবং আজকের টপিকটাকে অনেকেই খুব ইফেক্টিভ বলেছে। তো আমি দু একটা স্পেসিফিক কোশ্চেন নিতে চাই। অনেকে বলেছে এটা খুব ইনফরমেটিভ সেশন, অনেকে বলেছেন এক্সিলেন্ট, দুজনকেই তাদের খুব পছন্দ হয়েছে, এরকম অনেক আমি দেখতে পাচ্ছি। নাইস এন্ড এক্সিলেন্ট পার্সন আপনাকে শুভেচ্ছা দিয়েছে, সালাম দিয়েছে, এবং অনেকেই বলেছে যে খুব ভালো লাগছে শুনতে। তো আমি দু একটা যদি স্পেসিফিক কোশ্চেন নিতে চাই, এখানে আমি দেখতে পাচ্ছি আশরাফুল অ্যাস্ট্রো, সে একটা প্রশ্ন করেছে যে ভাইয়া সেবা ডট এক্সওয়াইজেড এর ক্লায়েন্ট হ্যাপিনেস কিভাবে মেনটেন করা হয়? ওকে, সো আফলাতুন ভাই। সেবা ডট এক্সওয়াইজেড এর ক্লায়েন্ট হ্যাপিনেস মেনটেন করার আমাদের বেশ কিছু মেজারমেন্ট টুল আছে। সে ফর এক্সাম্পল, আপনি যখন কোনো একটা সার্ভিস আমাদের থেকে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনি আমাদেরকে একটা রেট করতে পারেন। 1 থেকে 5-এর মধ্যে একটা রেটিং স্কেল আছে। সেই রেটিং স্কেলটা আমরা মেজার করি যে সেখানে কে 4 পেয়েছে, কে 2 পেয়েছে, মানে 5-এর নিচে যে স্কোর গুলো আসে প্রত্যেকটা স্কোর নিয়ে আমরা হচ্ছে ইভালুয়েশন করি, এবং আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাছে ফিরে যাই যদি কেউ 1 দেয় বা কেউ হাইলি ডিস্যাটিসফাইড হয়। এছাড়া আমরা একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে করি। এই সার্ভে থেকেও আমাদের যে বিজনেস উইং গুলা হচ্ছে কম স্কোর পায় বা যে সার্ভিসেস গুলো কম স্কোর পায়, সেটা নিয়ে হচ্ছে আমরা ওই ক্লায়েন্টের সাথে কথা বলি, কাস্টমারের সাথে, যে কোন জায়গাটায় হচ্ছে যে আপনার প্রবলেম আপনি ফেস করেছেন, এবং আমরা কোয়ালিটি এবং কাস্টমার হ্যাপিনেস এই জায়গাটাতে আসলে জিরো টলারেন্স পলিসি ফলো করি। সো যে কোনো ধরনের কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন যদি হয়ে থাকে, সেটাকে আমরা খুব স্ট্রিক্টলি দেখি, এবং আমরা সবসময় বিলিভ করি যে কাস্টমার ইজ দ্য সেকেন্ড গড। সো কাস্টমার হ্যাপিনেস মানেই হচ্ছে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে আসলে কাস্টমারকে হ্যাপি না করা ছাড়া আসলে কোনো উপায় নাই। ম্যানুফ্যাকচারিং এ হয়তো কিছু মার্জিন অফ এরা থাকে, বাট সার্ভিস ইন্ডাস্ট্রিতে একদমই নাই। সো আমি বলতে পারি যে ভাই, আপনার প্রশ্নের উত্তর দুটা, একটা হচ্ছে যে আপনার কাস্টমারের যে স্কোরিং সেটা, আর কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা সার্ভে আমরা করি, প্রত্যেক কোয়ার্টারই হয়। দ্যাট ইজ অ্যানাদার মেজারমেন্ট টুল, যেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে ক্লায়েন্ট কতটুকু হ্যাপি। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও ক্লায়েন্টরা কিন্তু ডিরেক্টলি অর্ডার নাম্বার ধরে বলতে পারে যে আমি এই সার্ভিসটা নিয়ে আনহ্যাপি হয়েছি, বা এই সার্ভিসটা আমার জন্য ঠিক মতো সার্ভিস আমি পাইনি। সো ইমিডিয়েটলি আমার কাস্টমার সার্ভিস টিম হচ্ছে সেখানে অ্যাকশন নেয়, এবং সেই জায়গাটায় হচ্ছে ওরা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিয়ে থাকে। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেক বিশেষজ্ঞ বলেছেন, অনেক ট্রেনাররাও বলে থাকেন যে এই কাস্টমার মানে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এবং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট কিন্তু এক জিনিস না, এখানে একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ। ধরেন অনেক কিছু এমপ্লয়ি থাকে যারা কাজ না করে দিন শেষে স্যালারি নিতে তারা স্যাটিসফাই, তারা কিন্তু স্যাটিসফাই, বাট দে আর নট এঙ্গেজ, হ্যাঁ। সে কাজ না করে, যত কম কাজ করে হোক, সে দিন শেষে বা মাস শেষে টাকাটা পেলেই সে খুশি, স্যাটিসফাইড, বাট সে কিন্তু এঙ্গেজ না। আপনি এই ব্যাপারে আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং সরি এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এন্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্ট আপনি কিভাবে ডিফাইন করবেন? দুটা একদমই ডিফারেন্ট জিনিস। সো দুটা হচ্ছে যে, ধরেন স্যাটিসফ্যাকশনটা তো আমার আসতে পারে, সে ফর এক্সাম্পল আমি খুব হাই স্যালারি দিয়ে একজনকে হায়ার করেছি, মার্কেট প্রাইসের চেয়ে রাইট। খুব বেশি স্যালারি দিয়ে তাকে নিয়েছি, তিনি হাইলি স্যাটিসফাইড, কিন্তু উনি এঙ্গেজ না। রাইট। ওনার কাছে মনে হচ্ছে যে সেবার যে ব্যবসাটা, এটা হচ্ছে ছোট একটা ব্যবসা আছে, বা আমার জন্য অনেক ছোট একটা কোম্পানি। সো উনি ওনার কাজটুকুই শুধু করছেন, উনি পুরো অর্গানাইজেশনে কোথায় কি হচ্ছে সেটা ওনার অতটা মাথা ব্যথার কারণ না, বা হচ্ছে যে উনি শুধু ওনার পার্টটুকুই দেখছেন। তার মানে হচ্ছে কি, উনি আসলে এঙ্গেজ না, উনি পুরো কোম্পানিটাকে ওন করছেন না, উনি হয়তো শুধু ওনার সেগমেন্টটাকে ওন করছেন। সো স্টার্টআপে আমরা সবসময় বলে থাকি, যখন একজন কোম্পানি জয়েন করে, তখন আমরা দুটা মেসেজ দিই ওরিয়েন্টেশন। একটা হচ্ছে, ইউ আর দ্য সিইও অফ দিস কোম্পানি অ্যান্ড ইউ আর দ্য
দ্য ওনার অফ দিস কোম্পানি। সো এই কোম্পানির সমস্ত কঠিন ডিসিশন, যে ডিসিশনটা যতই কঠিন হোক না কেন, তুমি নিতে পারো যদি সেটা রাইট হয় এবং যদি সেটা ইনোভেটিভ হয়। আর সেকেন্ড হচ্ছে যে এই কোম্পানির মালিক কিন্তু আসলে তুমি। এই কোম্পানির মালিক আমার সিইও না, আদনান সাহেব না, বা সজীব ভাই না, এই কোম্পানির মালিক আসলে তুমি। সো এই যে মেসেজটা আমরা এমপ্লয়ীদেরকে দেই, এর কোর অবজেক্টিভটা হচ্ছে যে ওনারশিপটা নিয়ে আসা, সে যেন এঙ্গেজ থাকে কোম্পানির সাথে, সেইটা মেক শিওর করা। সো আমি আসলেই আপনার সাথে অ্যাগ্রি করি ভাইয়া, স্যাটিসফ্যাকশন এটা ডিফারেন্ট থিং। হাইলি এঙ্গেজ পিপলরা কিন্তু হাইলি স্যাটিসফাইড, দ্যাটস ট্রু, বাট হাইলি স্যাটিসফাইড একজন এমপ্লয়ি যে হাইলি এঙ্গেজড হবে সেটা সবসময় সত্যি না। সত্যি না, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন আরেফিন হক প্রশ্ন করেছে, সিম্পল ইফেক্টিভ টিপস ফর প্রেজেন্ট রিয়ালিটি ফেস। আমার হয় উনি বলতে চাচ্ছেন যে এই কোভিড পিরিয়ডে আমরা যেই জব মার্কেট নিয়ে আমরা যে একটা টানাপোড়েনের মধ্যে আছি, অনেকের জব চলে গেছে, অনেকের জব চলে যাওয়ার পথে, তো এই সিচুয়েশনে যদি আপনি কিছু টিপস দিতেন আপনাদের ভাই। আরিফিন ভাই, আমি আপনাকে যে টিপসটা দিতে পারি সেটা হচ্ছে যে এখন একটা ক্রাইসিস সময় যাচ্ছে ডেফিনেটলি, বাট আপনি একটু ইন্ডাস্ট্রি গুলো দেখেন। বাংলাদেশের কিছু কিছু ইন্ডাস্ট্রি এখন ডেফিনেটলি ক্রাইসিসের মধ্যে আছে, আবার কিছু কিছু ইন্ডাস্ট্রি এখন খুব গ্রো করছে, খুব বুম করছে। তার মধ্যে স্টার্ট আপ, ই কমার্স একটা বড় ইন্ডাস্ট্রি। আপনি দেখবেন যে এমএফএস নিয়ে যারা কাজ করছে, বিকাশ, শিওর ক্যাশ, বা এই ধরনের ইন্ডাস্ট্রি যারা হচ্ছে যে আপনার ভার্চুয়াল মানি নিয়ে কাজ করছে, যারা হচ্ছে যে মোবাইল ওয়ালেট নিয়ে কাজ করছে, তারা অনেক গ্রো করছে। আরেকটা ইন্ডাস্ট্রি খুব গ্রো করছে, সেটা হচ্ছে টেক ইন্ডাস্ট্রি। অল দ্য টেক ইন্ডাস্ট্রিজ আর গ্রোয়িং ভেরি ফাস্ট, বিকজ আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের কিন্তু আসলে ভার্চুয়াল সাপোর্ট দেওয়া, ভার্চুয়ালি কাজ করাটা একদমই সহজ, এবং আউটসোর্সিং ইন্ডাস্ট্রি গুলো গ্রো করছে। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি ইন্ডাস্ট্রির উপরে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু প্রিপারেশন নেন, যে কোন ইন্ডাস্ট্রি গুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, কোন ইন্ডাস্ট্রি গুলাকে টার্গেট করে হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, তাহলে সেটার জন্য সেটা আপনার জন্য ভালো হবে, ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য খুব ভালো হবে। আরেকটা সাজেশন আমার থাকবে, সেটা হচ্ছে যে যাদের এখন জব চলে গেছে বা যারা এখন জবে স্ট্রাগল করছেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার করা। একটা ব্যাড সময়, একটা খারাপ সময় আসলে সবারই যাচ্ছে, সবাই একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা জানি না যে কবে এই সিচুয়েশনটা শেষ হবে, কোনো ডেডলাইন আসলে কেউ বলতে পারছে না। সো এটাকে আমি মনে করি যে আপনি যদি এখন জবলেস হয়ে থাকেন, নিজেকে প্রিপেয়ার করেন, আপনার স্কিল সেট গুলা, আপনার উইকনেস গুলা জানেন। আমাদের দেশের ছেলেমেয়েরা মনে হয়, আমরা যখন ইন্টারভিউতে বলি যে তোমার উইকনেস কি, তোমার লিমিটেশন কি, কেউ তার লিমিটেশন বলে না, হয়তো তারা ভয়ে বলে না, বাট আপনি আপনার নিজেকে সবচেয়ে ভালো জানেন আসলে আপনি নিজে। সো সেই নিজেকে জেনে আপনি যদি আপনার কি উইকনেস গুলো বের করেন, যে হ্যাঁ আমার 5টা উইকনেস আছে, আমার হাতে 3 মাস সময় আছে, এই 3 মাসের মধ্যে আমি আমার এই উইকনেস গুলো কভার করবো এবং সেটার জন্য আমি হার্ট এন্ড সোল ট্রাই করবো, তাহলে কিন্তু দেখবেন যে আপনার নেক্সট জবে আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন অন্যদের চাইতে, নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। আমাকে অনেকে বলে যে ভাই আমার তো জব নাই, আমি নিজেকে রিস্কিল করা, রাইট রাইট, রিস্কিল করা। এবং হচ্ছে যে আপনার এখন তো অনলাইনের যুগ, একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। থাউজেন্ডস অফ ইউটিউব ভিডিও আছে, অনেক অনেক ফ্রি কোর্সেস আছে অনলাইনে, যেটা হচ্ছে যে কোনো টাকা পয়সা লাগছে না, আপনি শুধু নিজেকে একটু কনসেন্ট্রেট করবেন এবং কোর্সগুলো শেষ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর সার্টিফিকেটের পিছনে দৌড়াবেন না, আপনি সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটরি, আপনার লার্নিংটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন রাদার দেন সার্টিফিকেট। সো স্টিভেন কোভির একটা ওই যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এর সবার লাস্টের যে স্টেপটা, শার্পেন দ্য স, 7th যে হ্যাবিটটা আছে, যে নিজেকে ধারালো করা, প্রতিনিয়ত নিজেকে ধারালো করা, সেইটা খুব ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু আসলে ওই কুঠারের মতো, লোহার মতো, আপনি যদি নিজেকে ফেলে রাখেন অনেকদিন তাহলে জং ধরে যাবে। সো নিজেকে ঝালাই করতে হবে, নিজেকে ঘষা মাজা করতে হবে, এবং সেটার জন্য সফট স্কিল ট্রেনিং, টেকনিক্যাল স্কিল ট্রেনিং এর কোনো বিকল্প নাই। সো আপনার আইডল টাইমগুলোকে কাজে লাগান, নেটফ্লিক্সে মুভি না দেখে বা হইচই মুভি না দেখে ওই সময়টা কিছু শিখুন, যেটা হচ্ছে আপনার ক্যারিয়ারকে এনলাইটেন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর সাজেশনের জন্য। তো অনেকেই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের টপিকটাকে সময় উপযোগী বলেছেন। হ্যাঁ, তো অনেকেই এই প্রশ্ন করেছেন। তো আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। এটা হচ্ছে যে আমরা এই কোভিড সিচুয়েশনে আমরা এখন হোম অফিস করছি, আপনারা ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম ডিক্লেয়ার করেছেন। তো আমি যে জিনিসটা বলতে চাই যে এই ওয়ার্ক ফ্রম হোম একদিকে সুবিধা অসুবিধা দুটাই আছে। সুবিধা হচ্ছে যে আমরা টাইমটা ইউটিলাইজ করতে পারছি, হ্যাঁ, আমাদের জ্যাম কেরাতে পারছি, আমরা হাইয়েস্ট টাইমটা ইউটিলাইজ হচ্ছে, সবকিছু ঠিক আছে। আবার কিছু আমাদের নেগেটিভ সাইডও আছে, যেমন ধরেন যে আমরা হিউম্যান টাচটা মিস করছি, হ্যাঁ, আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা মিস করছি।
তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যে এই কাজ করছি বাসায় বসে, এখন এখানে কিন্তু একটা সমস্যা যেটা হবে আপনার এমপ্লয়ি পারফরমেন্স মেজার করাতে, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি। তো হুম, এই হুম। ধরনের কোনো সলিউশন আপনার জানা আছে কিনা, বা আপনি চিন্তা করেছেন কিনা, বা আপনার অর্গানাইজেশন কি ধরনের প্র্যাকটিস করবে বলে প্ল্যান করেছে, যে এই কোভিড সিচুয়েশনে তার পারফরমেন্সটা আপনি কিভাবে মেজার করবেন আপনার ভাই? আহ, এইটা হচ্ছে আসলে মুন্না ভাই অনেক বড় একটা চ্যালেঞ্জিং, আমি যেটা বলবো যে অনেক বড় একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর হিউম্যান রিসোর্স টিমের জন্য। বিকজ আমরা যখন ওয়ার্ক ফ্রম হোমে চলে গেছি, আমার কিন্তু আসলে একটা জিনিস হচ্ছে যে অনেকেই মনে করছে, ধরেন অ্যাজ এ সুপারভাইজার আমি মনে করছি যে আমার টিমে সবাই কাজ করছে না। আমার সেই ফিলিংটা আসতেই পারে, অনেকে হয়তো জি ফাঁকি দিচ্ছে বা বাসায় কি করছে জি আমি জি, জানি না। আবার এক্স্যাক্টলি। অনেকে কাজ করছে, বাট তার সুপারভাইজার মনে করছে যে আসলে তো কাজ করছে না। সো দুই ধরনের ইস্যু আসতেছে। আবার দেখা যাচ্ছে যে আমাকে এমপ্লয়িরা বলতেছে যে ভাই আগামী 9 ঘন্টা কাজ করতাম, এখন আমাকে 13 ঘন্টা কাজ করতে হচ্ছে, বিকজ রাত 10টা বাজে একটা ফোন কল আসতেছে, আর রাত 9টা বাজে আমাকে বলতেছে যে চলো একটা মিটিং করি, যেটা অফিসে থাকতে হতো না। অফিসে থাকতে আমাদের অফিস টাইমটা একটা ডিফাইন টাইম ছিল, যে এই সময় শুরু হতো, এই সময় শেষ হতো। তো এখন শুরু হওয়ার টাইমটা হয়তো ডিফাইন আছে, শেষটা আমরা কখন গিয়ে করছি সেটার ডেফিনেশনটা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক লেট নাইটেও কাজ করতে হচ্ছে। সো এই জিনিসগুলো যখন আসলো, একদিকে তো মোটিভেশনের একটা চ্যালেঞ্জ, আরেকদিকে হচ্ছে যে প্রোডাক্টিভিটি একটা চ্যালেঞ্জ, আর থার্ড চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি যখন বাসায় নিজেকে একটা বদ্ধ ঘরের মধ্যে রেখে কাজ করবেন, তখন আসলে আপনি ব্রিদিং স্পেস পাবেন না। লাইক কাজটা তখন আপনার কাছে মনে হবে একটা যন্ত্রণা। বিকজ আপনি একটানা কাজ করছেন, আপনার ছোট বাচ্চা হয়তো আপনার কাছে আসতে যাচ্ছে, কান্না করছে, আপনি তার কাছে যেতে পারছেন না, বিকজ আপনি কাজে আছেন, মিটিং আছেন। আবার হচ্ছে যে আপনি যারা, আমরা মাঝে মাঝে একটু ছোট ছোট ব্রেক নিতে পছন্দ করি, যে হ্যাঁ 2 ঘন্টা কাজ করেছি, 1 কাপ চা খাবো, একটা সিগারেট খাবো, তারপর আবার কাজে ঝাঁপায় পড়বো। তো ওই সিগারেট, ওই কাজ, ওই ছোট্ট একটু ডিসকাশন, 15 মিনিট 20 মিনিটের ছোট ছোট ব্রেক গুলো উই আর মিসিং। তো সেইটা কিন্তু আসলে আমার প্রোডাক্টিভিটিতে হ্যাম্পার করছে, বিকজ আমি তখন কাজটাকে আর এনজয় করছি না। তো এই জায়গাগুলো থেকে আমরা কিছু টুল আছে, যে টুলগুলো যেমন মাইক্রোসফট টিম ইজ এ গুড সলিউশন, যেখানে হচ্ছে যে আপনার মাইক্রোসফট টিম যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে টিমগুলোর প্রোডাক্টিভিটি মেজার করা যায়, যে কে কতক্ষণ কাজ করছে, কে হচ্ছে কি করছে, এবং প্রত্যেকের একটা প্রজেক্ট ভাগ করা থাকে, যে আমার এই কাজের ডেডলাইন হচ্ছে এতদিন, এত সময়ের মধ্যে আমি এই কাজটা শেষ করতে পারবো, এবং শেষ করলেই হচ্ছে সুপারভাইজারের কাছে একটা মেসেজ চলে যায়। সো মাইক্রোসফট টিম ইজ এ এক্সপেন্সিভ টুল। এর বাইরে কিছু ফ্রি টুল আছে, যেমন ট্রেলো একটা টুল আছে, ট্রেলো সফটওয়্যার, যেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এছাড়াও আরো কিছু অনলাইনে কিছু প্রোডাক্টিভিটি মেজারমেন্ট টুল আছে, বেশ অনেক টুলই আছে, যেগুলো হচ্ছে যে ফ্রি ভার্সন আছে, যেটা দিয়ে আপনি করতে পারেন। আমরা আমরা নিজেরা একটা জিনিস বানিয়েছি আমি আমার টিমের জন্য, যেটাকে আমি বলছি পেজ ট্র্যাকার। সো পেজ ট্র্যাকার হচ্ছে একটা গুগল শিট অ্যাকচুয়ালি, যেখানে হচ্ছে আমার টিমের সবার কাজগুলো লেখা থাকে, যে এক সপ্তাহে তুমি এই কাজ করবা, কাজের ডেডলাইন দেওয়া থাকে, এবং প্রথম ডেডলাইনে যদি কাজটা শেষ না হয়, তাহলে সেকেন্ড ডেডলাইন, থার্ড ডেডলাইন, এরকম ডেডলাইন ভাগ করা থাকে। সো আমি দেখতে পারি যে কে কখন কোন সময় কোন কাজটা শেষ করেছে। আর কেউ যদি আটকে যায়, তাহলে আমি তার সাথে কথা বলি যে তুমি কোন জায়গাটায় আটকে গেছো। সো এইভাবে আসলে আমরা হচ্ছে প্রোডাক্টিভিটিটা মেজার করি। আর হচ্ছে যে টিমের মোটিভেশন এন্ড ইউটিলাইজেশন, সেটা হচ্ছে প্রত্যেক উইকে আমরা হচ্ছে প্রত্যেক টিমের লিডারের সাথে বসি, যে তোমার টিমের ছেলে মেয়েদের মধ্যে কাকে তুমি মনে করছো যে লেস ইউটিলাইজ, কাকে তুমি মনে করছো যে ডিমোটিভেটেড। সো এই জিনিসগুলো সুপারভাইজারের কাছে আমরা সেই অনুযায়ী এমপ্লয়ীদের জন্য প্রোগ্রাম ডিজাইন করি, যে যে ডিমোটিভেটেড তাকে কিভাবে মোটিভেট করা যায়, যে লেস ইউটিলাইজ তাকে কিভাবে আরো বেশি ইউটিলাইজ করা যায়। সো এইভাবে আমরা হচ্ছে মনিটর করছি, এবং মোটামুটি আমরা আমাদের প্রোডাক্টিভিটিটাকে প্রথম মাসে মার্চে একটু ধাক্কা খেয়েছিলাম, বাট এপ্রিল থেকে আমরা আবার আগের লেভেলে নিয়ে এসেছি, এবং আমরা এটাতে ইউজ টু হয়ে গেছি এখন। মজার ব্যাপার হচ্ছে আমরা এই নিউ নর্মালকে অ্যাডাপ্ট করে নিয়েছি, এবং আমাদের ম্যাক্সিমাম এমপ্লয়িরা এখন আর কিন্তু অফিসে যেতে খুব একটা পছন্দ করছে না, ওরা ঘরে বসেই কাজ করছে, এবং সেটাকে ওরা এনজয় করছে। আমি এরকমও শুনেছি দু একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, সার্ভিস সেক্টর যারা, বিশেষ করে আইটি কোম্পানিগুলো, তারা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে, তারা আর অফিসই ছেড়ে দিয়েছে, আর ওই বাসা থেকে রাইট, অফিস রাইট, করবে। রাইট, আমি এরকম ইউর রাইট শুনেছি দু মনে হয়। একটা কোম্পানির কথা। তো আসলে যখনই কোনো ক্রাইসিস হয়, সেই ক্রাইসিস কিন্তু সাথে করে কিছু অপরচুনিটি নিয়ে আসে। তো আমি রাইট, মনে করি রাইট। যে এই যে সিচুয়েশনটা হয়তো আরো 10 বছর পরে আমরা অভ্যস্ত হতাম, এই করোনার জন্য হয়তো আমরা 10 বছর আগেই ইউজড হয়ে গেছি। আগেই সেই এবং সিচুয়েশনটা উপস্থিত। এবং যেই এখন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলা হচ্ছে, সেটার কিছুটা স্বাদ বা কিছুটা এক্সপিরিয়েন্স আমরা অলরেডি নিয়েছি। বা আমরা করোনার আগে আমরা চিন্তা করি না যে বাসায় বসে অফিস করব, এরকম স্টিম ইয়ার্ডে মিটিং হবে, স্টিম ইয়ার্ডে রাইট। সেশন হবে বা ট্রেনিং হবে, এটা কিন্তু আমরা কেউ খুব একটা চিন্তা করিনি।
তো এটা হয়তো হতো আজ থেকে আরো 10 বছর পরে বা 5 বছর পরে হতো, সেটা আমরা জি। অনেক আগে এক্সপেরিয়েন্স করে ফেলেছি করোনার জন্য। ধন্যবাদ আফলাতুন ভাই, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমি আমি আশা করি দর্শক মন্ডলী যারা ছিল তারা সবাই অনেক এনজয় করেছে এবং এই এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যাক্টিভিটি গুলো কিভাবে একজন এমপ্লয়ার কিভাবে একজন এমপ্লয়ীদেরকে মোটিভেট করে এবং তার আউটপুটটাকে এনরিচ করে এনলার্জ করে সেটা আমরা জেনেছি এবং অ্যাক্টিভিটি গুলো কি কি হতে পারে সে সম্পর্কে আফলাতুন ভাই খুব সুন্দরভাবে বলেছেন এবং করোনার সময় তারা ওনারা কি ধরনের অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করেছেন বা কিভাবে কি ধরনের অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করেছেন সেই সম্পর্কে আমাদেরকে বলেছেন। আমি আশা করি দর্শক মণ্ডলী সবাই অনেক অনেক বেশি এনজয় করেছে। তো আফলাতুন ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার লাস্ট নোট দর্শকদের উদ্দেশ্যে। আমি আসলে এইচআর মার্ট বিডি কে থ্যাঙ্কস জানাতে চাই আমাকে এই প্রোগ্রামে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মুন্না ভাই, আপনাকে এখানে আমাকে ইনভাইট করেছেন। আই এম ফিলিং রিয়েলি অনার্ড। অ্যান্ড দর্শকদের মধ্যে যারা শুনছেন, আমি দুটো সাজেশনই আপনাদেরকে দিব। প্রথম হচ্ছে যে আমরা খুব কঠিন একটা সময় পার করছি। সো কারো লাইফে যদি আনফরচুনেট কোনো ইভেন্ট চলে আসে, সে ফর এক্সাম্পল আমাদের প্রচুর ব্যাড নিউজ আমরা শুনছি ইচ এন্ড এভরি ডে। আমাদের চোখের সামনে অনেকে মারা যাচ্ছেন, আমাদের চোখের সামনেই হচ্ছে যে অনেকের চাকরি চলে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমার অনেক ছোট ভাই নক করে যে ভাইয়া আমি অনেক বিপদে আছি, হেল্প করো। সো এই জিনিসগুলাকে খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন এবং মনে রাখবেন যে মানুষকে আসলে মানুষকে আসলে কখনো ধ্বংস করা যায় না। আর্নেস্ট হেমিংওয়ের একটা কথা আছে যে মানুষকে হয়তো ভেঙে ফেলা যায়, বাট মানুষকে কখনো ধ্বংস করা যায় না। সো মানুষ হচ্ছে ফিনিক্সের মতো, যে সবসময় ছাই থেকে আবার জন্ম নেয়, বর্ন ফ্রম দ্য অ্যাশেস। সো মানুষ হচ্ছে সেই শক্তি আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন। সো আপনার মধ্যে যতই ঝড় আসুক না কেন, আপনি বিশ্বাস করে রাখবেন যে আপনি সেই ঝড়, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করে আবার ওই ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে আবার আপনি জন্ম নেবেন। এবং আমরা একটা মানুষরা আসলে বারবার জন্ম নিতে পারে, বারবার চ্যালেঞ্জকে ফেস করে এবং বারবারই হচ্ছে আবার নতুন করে ফিরে আসে। সো জীবনের সমস্ত চ্যালেঞ্জকে পজিটিভলি নেন, সমস্ত চ্যালেঞ্জকে একটা লার্নিং হিসাবে নেন এবং ইনশাল্লাহ এই বিপদ কেটে যাবে এবং ইনশাল্লাহ আবার আপনি আপনার ক্যারিয়ারে, আপনি আপনার লাইফে আবার শক্তভাবে সুন্দরভাবে ফিরে আসবেন। তো সবার জন্য আমার শুভকামনা রইল মুন্না ভাই, আপনার জন্য অবশ্যই এবং বাকিদের জন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই ভালো থাকবেন এই কঠিন সময়ে, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আমরা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। তো যাওয়ার আগে এটাই বলবো যে সবাই মানসিক শক্তি হারাবেন না, মানসিকভাবে অনেক বেশি স্ট্রং থাকবেন। মানুষ যুগে যুগে অনেক মানুষের অনেক বিপদ এসেছে, মানুষ কিন্তু সেই বিপদগুলোকে বড় বড় বিপদগুলো থেকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেছে। আমরাও ইনশাল্লাহ করোনা থেকে মুক্ত হয়ে যাব, খুব শীঘ্রই হয়তো ভ্যাকসিন চলে আসবে। তো আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং আজকের আমাদের যে স্পন্সর এমএনএম ই বাজারকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বাই বাই।